আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করছি। আমাদের আজকের যে বিষয়, লাস্ট দিন আমরা যে জায়গাগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়টাকে সামনে রেখে আমরা আজকে রীতি এবং বক্রোক্তি এই দুটি জায়গাতেই যাব। তার আগে বলেছিলাম যে এই রীতিবাদের যে আলোচনা এবং এই রীতিবাদের যে অবস্থান তাকে সামনে রেখে আমরা আগে গুণ ব্যাপারটিকেও একটুখানি বুঝে নিতে হবে যে কিভাবে হঠাৎ করে তো রীতিবাদ চলে আসছে এরকমটা নয়। এখন প্রশ্ন হচ্ছে যে রীতির জায়গাটি আসছেই বা কেন, এবং তার আগে আমাদের গুণ বিষয়টিকেই বা জানতে হবে কেন। এটা আমাদের কাছে এতদিনের আলোচনায় পরিষ্কার হয়ে গেছে আশা করি, যে যেভাবে কাব্যের আত্মা কি এই মৌলিক প্রশ্নকে সামনে রেখে প্রাচ্য কাব্য তাত্ত্বিকেরা তাদের অনুসন্ধান শুরু করেছিলেন, সেই অনুসন্ধানের জায়গায় ভারতীয় আলংকারিকেরা প্রথম দিকে অন্তত পুরো বিষয়টাকেই কাব্যের বাহ্যিক স্তরে, তার আঙ্গিকগত স্তরে বজায় রেখেছিল, এবং সেই আঙ্গিকগত স্তর থেকেই তারা এই বিচারের জায়গায় বারবার যেতে চাইছিলেন যে কাব্য বেসিক্যালি কি জন্য আর পাঁচটা সাধারণ বাক্য থেকে অধিক মনোহর, অধিক চমৎকৃত হয়ে উঠছে, এর রহস্যটা কি, এবং কাব্য পাঠ করে আমরা কেন আনন্দ পাচ্ছি। আনন্দ কথাটা খুব আলগোছে বললেও আসলে এই কথাটির অভ্যন্তরে যেটি আর কি লুকিয়ে আছে, এই কথাটির একেবারে ভেতরে যেটি লুকিয়ে আছে সেটি হচ্ছে একটা আত্মোপলব্ধির জায়গা। আনন্দ কথাটা আমরা খুব আলগোছে বলি, আনন্দ পাচ্ছি। এখন শোক যখন করুণ রসে পরিণত হচ্ছে সেটাও কিন্তু আনন্দ, কিন্তু এই আনন্দ মানে ওই আমাদের আর পাঁচটা আনন্দের লব্জের সংজ্ঞা অনুযায়ী আনন্দ নয়। সেই জায়গা থেকে তারা যখন এই আত্মোপলব্ধির বিষয়টিকে ধরতে চাইছে যে কবিতা এমন কি করে বা কবিতার মধ্যে এমন কি আছে যার জন্য আমাদের এই আত্মোপলব্ধি বা এক প্রকার রসের ম্যানিফেস্টেশন, অভিব্যক্তি, যাকে অভিনবগুপ্ত তার অভিব্যক্তি বলতে চেয়েছেন, সেটা হচ্ছে। এই হওয়ার জায়গা থেকে তারা প্রথমে শব্দার্থ, তারপর অলংকার, এবং একটা সময় পর্যন্ত এই বিশ্বাসটাই গড়ে উঠেছিল যে অলংকার, হ্যাঁ, অলংকার এইটাই একমাত্র কাব্যের গ্রাহ্য হওয়ার পথিকৃৎ। কাব্যং গ্রাহ্যম অলংকারা, একটা দীর্ঘদিন পর্যন্ত এই সূত্রটি আমরা দেখেছি প্রায় এক প্রকার শাসন করেছে গোটা প্রাচ্য অলংকার শাস্ত্র, এবং যেখান থেকে অলংকার শাস্ত্র নামটিও আমরা বুঝতে পারি ডিরাইভ করা হচ্ছে, যেখানে অলংকারটিকেই প্রথম এতটা গুরুত্ব দিয়ে, এতটা এতটা প্রভাবের জায়গা থেকে বিচার করার চেষ্টা করা হয়েছিল। এবং আলংকারিক যারা কাব্যতাত্ত্বিক তারাও বেসিক্যালি আলংকারিক এই নামেই, কারণ অলংকারকে তারা কোনোভাবেই বাদ দিতে পারেনি। পরবর্তীকালে যখন অলংকারের প্রভাব হ্রাস হচ্ছে তখনও কিন্তু অলংকার, আচ্ছা কারোর বোধহয় মাইক্রোফোন অন আছে, একটু মিউট করে দেবেন। আমরা যখন দেখতে পাচ্ছি যে পরের দিকে অলংকারের এই একচ্ছত্র আধিপত্য, অলংকার বাদের এই একচ্ছত্র আধিপত্য ক্রমশ কমতির দিকে যাচ্ছে, ক্রমশ ম্যান্ডেটরি এই ব্যাপারটি থেকে সরে আসছে, তখনও কিন্তু অলংকার থাকছে। ফলত শব্দার্থ তত্ত্ব পেরিয়ে অলংকার তত্ত্ব বা অলংকার একটা দীর্ঘদিন যাবৎ প্রাচ্য কাব্য তত্ত্বের জায়গা স্থান অধিকার করেছিল, এবং তারা বিশ্বাস করতেই শুরু করেছিল অলংকার থাকলেই একটা কবিতা কবিতা হয়ে ওঠে, এবং এই জায়গা থেকে সেটি
বারবার সুনির্দিষ্টভাবে পাঠক হৃদয়ে তাকে গ্রাহ্য করানোর জায়গায় পৌঁছে যাওয়ার চেষ্টা করে। এখান থেকে আমরা যদি ফিরে তাকানোর চেষ্টা করি, এরকম কবিতা বা এরকম সাহিত্যের উদাহরণ তারা এই সময় পর্ব থেকে বারংবার পেতে শুরু করবে, তাহলে এই অবস্থানটি জায়গা আমরা খুব চমকিত হয়ে উঠব যে এমন কবিতা সাহিত্য পাওয়াটা খুব একটা দুর্লক্ষ হলো না, যেখানে কোনো অলংকারের ব্যবহার থাকছে না, অথচ সেটা একটা প্রকৃত কালজয়ী সাহিত্য বা কালজয়ী কবিতা। তখনকার দিনে কবিতাটাই বেশি সাহিত্য অর্থে বা নাটক, এই দুটি সংরূপকেই আমরা বেশি ব্যবহৃত হতে দেখব। সেরকম আমরা পেতে শুরু করলাম, যেখানে অলংকার নেই, অলংকার বিহীন নির্মেদ, কিন্তু সেটি একটি উচ্চমানের কবিতা, উচ্চমানের সাহিত্য। এই পর্ব থেকেই মূলত আমরা দেখতে পাবো একটা জায়গা তৈরি হবে যে অলংকারই একমাত্র ম্যান্ডেটরি নয় কোনো সাহিত্য হয়ে ওঠার জন্য, কোনো কবিতা হয়ে ওঠার জন্য, কিংবা অন্য যে কোনো সাহিত্যের ফর্ম হয়ে ওঠার। না, আমি এটাকে চালাচ্ছি না আগে থেকে। এই দেখ ফোন চলছেই না, ক্লাস কি করব? স্যার 1 মিনিট একটু ওয়েট করবেন। শোনা যাচ্ছে আওয়াজ? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। যেটা বলছিলাম, তাহলে একটা সময়ের পর আমরা দেখতে পাবো বেসিক্যালি যে এই অবস্থাটা, এই জায়গাটা তৈরি হবে যে অলংকার একমাত্র ম্যান্ডেটরি উপকরণ কখনোই হতে পারে না একটা কবিতার ক্ষেত্রে, একটা সাহিত্যের ক্ষেত্রে, যে কোনো, মূলত আমরা এখানে কবিতাই ধরে নিচ্ছি, যে সেটাকে কবিতা হয়ে ওঠার জন্য। হ্যাঁ, এটা ঠিকই যে অলংকারের ঠিকঠাক রকম ব্যবহারে একটা কবিতার মনোহারিত্ব বেড়ে যেতে পারে। যেরকম ভাবে অলংকার প্রয়োগে এই উদাহরণগুলো আমরা দেখেছি বারবার আলংকারিকেরা নেবেন, নারী দেহের সৌন্দর্যকে বৃদ্ধি করে, বা অন্যরকম ভাবেও আমরা দেখেছি অলংকারের উপমাগুলো তারা আনছেন। কিন্তু অলংকার থাকলেই কবিতা হবে, এই সমীকরণের জায়গা ভাঙতে শুরু করলো এই পর্ব থেকে। এবং তারা অনেক বেশি এই প্রথম অনুভব করলো যে আমরা বড্ড বেশি বাইরের দিক থেকে আলোচনাটা করছি। এই আলংকারিকেরা এই সময় পর্বে বারবার এই অনুভবের জায়গাটায় স্থিত হবে যে আমরা অনেক বেশি বাইরের দিক থেকে সমস্তটাকে বিচার করছি, বাইরের দিক থেকে, এই এহবাচ্য দিক থেকে সমস্তটাকে বিচার করছি। এই পর্ব থেকেই তারা আমরা দেখতে পাবো কাব্যের অভ্যন্তরে তাদের নির্মাণ কৌশলের জায়গায় স্থিত হওয়া, বা তাদের একদম ভেতরের রহস্যটাকে ধরতে পাওয়ার যে জায়গা, এখনো কিন্তু আত্মার প্রসঙ্গ আসবে না, আরো দেরি আছে। কিন্তু আত্মার জায়গাটাতে রিচ করার একটা প্রথম প্রচেষ্টা গুণবাদীদের দ্বারা তৈরি হবে, যাকে আমরা সাধারণভাবে গুণতত্ত্ব নামে চিনি। দণ্ডী, আলংকারিক দণ্ডী সেই জায়গা থেকে গুণের কথা সচেতনভাবে অত্যন্ত গুছিয়ে সর্বপ্রথম বলছেন বলে আমরা ধরি, এবং তিনি 10 প্রকার গুণের কথা বলছেন। খুব যদি আলগোছে আমরাও বলি, আমরা এই গুণগুলোর নাম অনেক সময় শুনেছি, ওজগ গুণ, শ্লেষ, প্রসাদ, সমতা, মাধুর্য। খেয়াল করে দেখুন, এই যে গুণের প্রসঙ্গে যখন থেকে দণ্ডী বা তার সমসময়ের অন্যান্য আলংকারিকেরা এই গুণতত্ত্ব প্রচারের জায়গায় স্থিত হয়ে গেল, গুণতত্ত্ব প্রচারের জায়গায় ঢুকে গেল, তখন থেকেই কিন্তু আর ওই বাইরের রূপসজ্জা, অলংকারের বা শব্দার্থের যে অবস্থানগুলোকে নিয়ে আমরা এতদিন ধরে মেতেছিলাম, সেই জায়গাটি কিন্তু গেল ভেঙে। এবং তারা এখন অনেক বেশি শব্দ ব্যবহারের উপর ভিত্তি করে এই গুণগুলোকে কেন্দ্র করে, অনেকটা যেন সেরকম যে রান্নায় কি উপকরণ দিলাম তার থেকে অনেক বেশি সেগুলোকে কিভাবে নাড়লাম,
সেই জায়গাটাই যেতে চাইছে গুণ। হ্যাঁ, অবশ্যই শব্দার্থ তত্ত্ব আগে, তারপর অলংকার তত্ত্ব, তারপর গুণ এবং ক্রমান্বয়ে রীতি। গুণতত্ত্বের এই একাদশ শতাব্দীতে আমরা দেখতে পাবো ভোজদেব নামে দণ্ডির পরবর্তী আরেক অলংকারিক কাব্যকে মানব শরীরের সঙ্গে তুলনা করবেন এবং এই প্রথম শরীর, মানব শরীর, তার বাইরের দিক, তার অন্তরের দিক, ভোজদেবের একাদশ শতাব্দীতে সরস্বতী কণ্ঠাবরণ নামক যে বিখ্যাত বই আমরা জানি, সেই বইটিতে তিনি এই বিভাজনের জায়গাটি পরিষ্কার করে দেখাতে চাইবে এবং তার কথার প্রেক্ষিতে এটা প্রতিপন্ন হবে বারবার যে আমরা এতদিন কাব্য নির্মাণ কৌশলকে প্রায় অনেকটাই বাইরের দিক থেকে দেখার চেষ্টা করছিলাম, প্রায় অনেকটাই বাইরের দিক থেকে বোঝার চেষ্টা করছিলাম। এবং একাদশ শতাব্দীতে এই ভোজদেব যখন কাব্যকে মানব শরীরের সঙ্গে তুলনা করে শব্দ অর্থের বিন্যাসজনিত এই উৎকর্ষাত্মক ধর্মগুলিকে চিহ্নিত করলেন, তখন তাকেই তিনি নাম দিলেন গুণ। উৎকর্ষাত্মক ধর্ম। দণ্ডী তার আগে গুণগুলোকে 10 রকম ভাবে নির্দিষ্ট করে দিয়েছিলেন, কিন্তু এই গুণগুলো যে আসলে উৎকর্ষ সাধনে অন্তর থেকে কাজ করছে, ভোজদেব একাদশ শতাব্দীতে সরস্বতী কণ্ঠাবরণে প্রথম ইঙ্গিত করলেন। এখনো আত্মার প্রসঙ্গ আসবে না, আরো দেরি আছে। এবং আমরা দেখতে পাবো এই গুণগুলো কাব্যের কর্তৃধর্ম তিনি বলবেন। এই গুণগুলোর সঠিক ব্যবহার যদি ঠিকঠাক ভাবে একজন কবি করেন, তার জন্য কবিকে প্র্যাকটিস করতে হবে, শব্দ চয়ন করতে হবে। এই কারুত কর্ম, এই কর্মকাণ্ডটি যদি তার সমতা জ্ঞান ইত্যাদিকে সামনে রেখে গুণগুলোর সঠিক ব্যবহার করেন, তাহলেই কিন্তু কাব্যত্ব সিদ্ধ হয়। আর আমরা দেখতে পাবো এই জায়গাটি, এই গুণবাদ, এই অবস্থানটি তৈরি হওয়ার পর থেকেই আনন্দবর্ধন ও পরবর্তীকালে তার ধ্বনিবাদে এই গুণের কথাটি এক প্রকার স্বীকার করে নিয়ে গুণ বিষয়টিকেই হয়তো একটু অন্যভাবে ব্যঞ্জনায় রূপান্তরিত করবেন। তার মাঝখানে অনেকগুলো স্তর ঢুকে গেছে, রীতি বক্রোক্তি, সেই পুরো জায়গাটি থেকে বেরিয়ে আনন্দবর্ধন কিন্তু ধ্বনি তত্ত্ব বা তার ব্যঞ্জনা তত্ত্ব, যেটি আমরা ইতিমধ্যে আলোচনা করে দিয়েছি, তা খানিকটা যে এই গুণের ওপরই প্রতিষ্ঠিত হবে আমরা কিন্তু অচিরে বুঝতে পারব। কিন্তু এই যে গুণের কথা বারবার বলা হচ্ছে, বামনও বলবেন এরপর, ভোজদেবের পর গুণের কথা স্বীকার করে নেবেন, কিন্তু এই গুণের জায়গাগুলোকে বলেও একটা প্রশ্ন কিন্তু স্টিল অধরা থেকে যাচ্ছে, যে এই গুণগুলোকে যদি সঠিকভাবে একজন কবি ব্যবহার করে, তাহলেই কি সেটা কবিতা হয়ে দাঁড়াবে? এমন কি কোনো সুনিশ্চিত জায়গায় আমরা যেতে পারছি, যার জন্য আমরা কবিতার এই প্রকৃত স্বধর্মকে সামনে রেখে আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে চাইছি? সেই আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার পথে এই গুণতত্ত্বের গুণগুলোই কি একমাত্র নিয়ন্ত্রণ হতে পারে? বামন কিন্তু আরো এটাকে ভাবতে লাগলেন এবং এটা ক্রমশ ফিল করলেন, হ্যাঁ গুণ দরকার, গুণকে অস্বীকার করছি না, কিন্তু গুণের থেকেও শুধু গুণ থাকলেই, এই গুণের ব্যবহার থাকলেই একজন কবি কবিতাকে কবিতা করে তুলতে পারছেন এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। এবং তারপর অদ্ভুত রকম ভাবে দণ্ডিও তার এই গুণবাদের জায়গা থেকেই রীতির কথাটিও বলে যাবেন, বলে গেছেন। বামন সর্বপ্রথম যে বিখ্যাত উক্তিটি করবেন এর পরবর্তী সময়ে এই গুণবাদকে আশ্রয় করি, সেটা হচ্ছে রীতির আত্মা কাব্যস্য। এই বামনই তো একটা সময় বলেছিল যে কাব্যম রাজ্যম অলঙ্কারাৎ সৌন্দর্যম অলঙ্কার। সেই বামনই, বিখ্যাত অলঙ্কারবিদ বামনই বলতে বাধ্য হবে রীতির আত্মা কাব্যস্য। প্রশ্ন হচ্ছে এই রীতি কি এবং কেন, এবং সেটা কিভাবে গুণকে কেন্দ্র করে দাঁড়িয়ে আছে। তার মানে খুব প্রাথমিকভাবে যে কথাগুলো কি আমরা তুলে ধরতে চাইছি বা বলতে চাইছি, তার মধ্যে একটা কথা খুব পরিষ্কার, যে অলংকারবাদের নিগড় থেকে যত তারা বেরোতে চাইলো, তারা কাব্যের অন্তরে ঢুকতে চাইলো, কিন্তু রীতিবাদের আগে অন্তত আত্মার প্রসঙ্গ এলো না। রীতিবাদের জায়গাতে গিয়ে বামন প্রথম আত্মার কথা সচেতন ভাবে নেবেন এবং আমরা বুঝতে পারবো, হ্যাঁ এরা এতদিন এটা সোচ্চারে বলেনি, কিন্তু এরা আত্মার ভেতরেই যেতে চাইছে। এই প্রথম তার স্বঘোষিত প্রতিষ্ঠা আত্মা শব্দটির মধ্যে দিয়ে এটা প্রমাণ করবে যে এরা আর কাব্য নির্মাণ কৌশলকে বাইরের দিক থেকে বিচার করতে আর আগ্রহী নয়।
এবং সেখানে রীতি হয়ে উঠবে একটি বিশেষ কাব্য রচনা কৌশল রীতি। এখন সেটা কি? ভারতীয় অলংকারিকেরা এই কাব্যাত্মার জায়গায় কাব্যলঙ্কার সূত্রবৃত্তি, যেটি হ্যাঁ বলবো, আমি আসছি সব মানে উদাহরণে আমি যাব। কাব্যালঙ্কার সূত্রবৃত্তির যেটি প্রথম অধিকরণের দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ সূত্রে বামন এই রীতিরাত্মা কাব্যস্য বা রীতি হলো কাব্যের আত্মা, এই কথাটি প্রচন্ড জোর দিয়ে বলছে এবং শব্দার্থের কাব্য শরীরের অভ্যন্তরস্থ আত্মা বা রীতি এই স্বরূপ কি তাকেও বিস্তারিতভাবে ব্যাখ্যা করছে। বামন বলছেন এই রীতি আসলে বিশিষ্ট পদ রচনা রীতি, অর্থাৎ বিশিষ্ট পদ রচনা, পদ সংঘটন হচ্ছে রীতি। এই বিশিষ্ট বা বিশেষ হচ্ছে গুণাত্মক। সুতরাং কাব্যের আত্মা রীতি আর রীতির আত্মা গুণ, এখানে কিন্তু ফ্যালাসিও তৈরি হয়। বামন এই কথাগুলোকে মাধ্যমে কি বলতে চাইছে আগে এটাকে সহজভাবে বুঝি, তারপর উদাহরণে যাব। বামন একটা খুব মজার কথা বলছে। কোথায় বলছে? এগুলো সব মেটেরিয়ালে পেয়ে যাবেন, আপনারা তথ্যগুলো মনে রাখতে হবে। কাব্যালঙ্কার সূত্রবৃত্তি নামক তার যে বিখ্যাত বই, সেই বইয়ের প্রথম অধিকরণের দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ সূত্রে বামন বলছেন রীতিরাত্মা কাব্যস্য, অর্থাৎ রীতি হলো কাব্যের আত্মা। ঠিক আছে, কিন্তু এই রীতিটা কি? বিশিষ্ট পদরচনা রীতি। এখন এই বিশিষ্ট কথাটার মানে কি? না, গুণাত্মক। তার মানে গুণযুক্ত বিশেষ পদরচনা স্টাইল হলো রীতি। বিশেষ গুণযুক্ত, বিশেষ গুণ মানে যে কটা গুণের কথা, ওজ, শ্লেষ, প্রসাদ, সমতা, মাধুর্য, এই যে গুণগুলো, সেই গুণগুলোকে ব্যবহার করে কতগুলো স্টাইল তৈরি হয়। এই স্টাইলের উপর ভিত্তি করে কোনো কবি যদি কোনো রচনা লেখেন, তাহলে সেটাই হবে প্রকৃত কাব্য এবং সেই কাব্যই পাঠকদের চিত্তকে চমৎকৃত করবে। এখন যখনই বামন এই গোটা বিষয়টিকে, এই রীতির গোটা স্টাইলটিকে, রীতিকে আপাতত আমরা স্টাইল হিসেবে ডিনোট করব, কিন্তু পাশ্চাত্যের যেটি স্টাইল, আমরা জানি বুফোর বিখ্যাত উক্তি স্টাইল ইজ দ্য ম্যান, এই স্টাইলের থেকে রীতি আলাদা। কিভাবে এক্ষুনি আমরা বুঝতে পারবো। আপাতত রীতি মানে একটা বিশেষ স্টাইল। এই স্টাইলটা নির্ভর করছে যে 10টি গুণ, সেই 10টি গুণের প্রত্যেকটির সুনির্দিষ্ট ব্যবহারের উপর দাঁড়িয়ে, এবং সেই জায়গা থেকে এই স্টাইলকে বামন 3 ভাগে ভাগ করলেন। সাত্রিদ্রা বৈদর্ভী গৌড়িয়া পাঞ্চালী চেতি, মানে বৈদর্ভী রীতি, গৌড়ীয় রীতি, পাঞ্চালী রীতি। খেয়াল করো, এটা একটা খুব অদ্ভুত মজার জায়গাতে এসে আমরা পৌঁছে যাব, মজার একটা জায়গায় এসে স্থিত হব, যে বামন এই রীতিকে 3 ভাগে ভাগ করবেন। সাত্রিধা বৈদর্ভী গৌড়িয়া পাঞ্চালী চেতি, মানে বৈদর্ভী রীতি, গৌড়ীয় রীতি, পাঞ্চালী রীতি, এবং 3টেই অঞ্চল কেন্দ্রিক। তার মানে বামন কোথাও গিয়ে ঘুরিয়ে কি এই কথাটা বলতে চাইছেন রীতিবাদের জায়গায় থেকে, যে বামন শুধু নয়, এরা পরেও অন্যান্যদের কথাও আমরা পাবো, কিন্তু আপাতত বামনকে আমরা দণ্ডী রীতিবাদ নিয়ে কথা বললেও বামনকে মুখ্য প্রবক্তা হিসেবে ধরবো। তিনি কি ঘুরিয়ে এই কথা বলতে চাইছেন যে রীতি আসলে বিভিন্ন অঞ্চলের ওপর স্থিত কতগুলো গুণের বিশেষ ব্যবহারের ওপর দাঁড়িয়ে আছে। মানে অঞ্চল কেন্দ্রিক বিভিন্ন কবি, বিভিন্ন সাহিত্যিক, তারা তাদের মতো করে যে গুণগুলোকে ব্যবহার করে যে স্টাইল নির্মাণ করেছে, সেই স্টাইলগুলোর মধ্যে থেকে একজন কবি যদি কোনো কবিতা লেখে, সেটাই এইরকম কোন জায়গায় কি তিনি নিয়ে যেতে চাইছেন আলোচনাটিকে, আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা দেখছি বামনের যে বিবরণ,
তার থেকে এটা বোঝা যাচ্ছে যে তার আগে বৈদর্ভী এবং গৌড়ীয় রীতি প্রসিদ্ধ ছিল। যে সময়কার কথা আমরা বলছি তখনকার দিনে গোটা ভারতে কিছু নির্দিষ্ট অঞ্চল সেপারেট থাকতো এবং সেই অঞ্চলের মানুষজনই সাহিত্য চর্চা, গোটা ভারতের সবাই এট দ্য সেম টাইম যে লেখালেখি করছে সাহিত্য চর্চা করছে এরকমটা নয়। কিছু নির্দিষ্ট কুক্ষিগত এলাকা তৈরি হয়ে গেছিল, একটা একাডেমিয়ার মতো ভারতের এরকম কিছু অঞ্চল গড়ে উঠেছিল। গৌড়ীয় রীতি যেটা বলা হচ্ছে তার মধ্যে ওই বঙ্গকেন্দ্রিক কিছু কিছু অঞ্চল, বৈদর্ভী রীতি যখন বলা হচ্ছে বিদর্ভ কেন্দ্রিক কিছু কিছু অঞ্চল, এরকম বেশ কিছু অঞ্চল মিলে একটা কালেকটিভ পয়েন্ট তৈরি করেছিল। সেই কতগুলো পয়েন্টের মধ্যেই প্রাচীন ভারতবর্ষে সাহিত্য চর্চা এবং তার সাহিত্য তত্ত্বকেন্দ্রিক অলংকার চর্চা এগুলো স্থিত ছিল, এগুলো যুক্ত ছিল। বামনের বিবরণ থেকে বোঝা যায় যে তার পূর্বেই বৈদর্ভী এবং গৌড়ীয় এই দুই রীতি প্রসিদ্ধ ছিল এবং তার মধ্যে গৌড়ীয় রীতি অক্ষরাড়ম্বর এবং অলংকার প্রাচুর্যের জন্য অপ্রশংসিত। গৌড়ীয় রীতিতে এই যে এক্ষুনি বললাম অলংকার চলে গিয়ে অলংকারের একটা ছোট্ট জায়গা কিন্তু থেকে যায়, অলংকারকে পুরোপুরি সরিয়ে দেওয়া হবে না, শুধুমাত্র অলংকার থাকলেই কবিতা হবে এই জায়গাটাকে সরিয়ে দেওয়া। বামনের পূর্বে এই গৌড়ীয় রীতির ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রচুর অলংকারের ব্যবহার আছে, আর বামন নিজে তার অলংকারের জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে। তাই গৌড়ীয় রীতি তার পূর্ব থেকে প্রচলিত থাকলেও তিনি ততটা গুরুত্ব একে দিতে চাইবেন না, মেনে নেবেন, হ্যাঁ গৌড়ীয় রীতির স্টাইলটাকে মানবেন, কিন্তু ততটা মেনে নেবেন না। দণ্ডির পূর্বে আমরা দেখবো ভামহ বৈদর্ভীর প্রশংসা করে গৌড়ীয় রীতির কিন্তু মানে একটু নিন্দা করেছিল এত অলংকার প্রাচুর্যের জন্য। এবং বৈদর্ভী রীতির যেটি মুখ্য বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো সেটা হচ্ছে মাধুর্যহীন, সরল, অনলঙ্কৃত। যে কথাটা এক্ষুনি বলছিলাম তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে, এই বৈদর্ভী রীতিতেই এমন অনেক কবিতার সন্ধান আমরা পাবো যেখানে কোনো অলংকার প্রয়োগের জায়গাই নেই। তার মানে গৌড়ীয় রীতি একদিকে প্রচলিত থাকছে যেখানে প্রচুর অলংকারের ব্যবহার করে কবিতা লেখা হচ্ছে, প্রচুর অলংকার ব্যবহার করে সাহিত্য লেখা হচ্ছে, তার পাশাপাশি সাইমেন্টেনিয়াসলি আরেকটা কন্ট্রাডিক্টরি রীতির কথা আমরা পাবো বৈদর্ভী, যেখানে কোনো অলংকার ব্যবহার প্রায় নেই, একেবারে থাকছে না তা নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থাকছে না, সহজ বাগাড়ম্বরের জায়গা একেবারেই নেই, খুব সহজ সরল ভঙ্গিতে লেখা সেই রীতি বৈদর্ভী রীতিতে ভালো ভালো সাহিত্য কবিতা আমরা পাচ্ছি। বলতো এই যে দুটো লড়াই বেঁধে গেল, তার মানে দুটোই স্টাইল, এক রকমের স্টাইল অলংকারকে কেন্দ্র করে কাব্য রচনায় ব্রতী হচ্ছে, আরেক রকমের স্টাইল অলংকার ব্যতি রেখে কাব্য রচনায় ব্রতী হচ্ছে, দুটো থেকেই ভালো কাব্য বেরোচ্ছে। এই প্রথম বামন বা তার সমসাময়িক আরো অন্যান্য অলংকারিকার পূর্বে দণ্ডী ভামহ এরা ফিল করতে শুরু করলো যে এই স্টাইল গুলো আসলে মুখ্য নিয়ন্ত্রণ যেন বা হয়ে উঠতে পারে কবিতার ক্ষেত্রে। বামন এই স্টাইলকে যুক্ত করে দিল কার সাথে? রীতির সাথে, গুণের সাথে। তিনি বলল এই যে প্রত্যেকটা অঞ্চল কেন্দ্রিক এক একটা রীতি গড়ে উঠছে, সেগুলো আসলে নির্ভর করছে ওই অঞ্চলের ব্যবহারকারী কবিদের বা সাহিত্যিকদের ব্যবহার করা কিছু গুণের উপর। যেমন তিনি কি বলছেন, তিনি বলছেন দেশের নাম অনুসারে এই যে বৈদর্ভ গৌড়ীয় অঞ্চল বা দেশ অনুযায়ী নামকরণ করছেন। বামন বলছেন এটা করার কারণ এরকমটা নয় যে এই অঞ্চলেই কেবল কাব্য কবিতা লেখা হচ্ছে বা এখানেই দেশ বিদেশের উৎকর্ষ নির্ভরশীল। এই অঞ্চলগুলোর নামকরণের পেছনে বামন একটা যুক্তি দেবে যে বিদর্ভ প্রভৃতি দেশে যেহেতু বৈদর্ভী রীতির প্রচলন তাই এই নাম বৈদর্ভী, গৌড়ীয় প্রভৃতি দেশে যেহেতু এই রীতির প্রচলন তাই এর নাম গৌড়ীয়, এবং ওজ প্রসাদ মুখ্যত এই দুটি গুণে ভূষিত দোষ রহিত রীতির নামই বৈদর্ভী। ওজ কান্তি গুণে ভূষিত রীতির নাম গৌড়ীয়, আর পাঞ্চালী হলো মাধুর্য এবং সুকুমার গুণে বিভূষিত। বামন বলছেন যেহেতু বৈদর্ভীতে ওই মুখ্য দুটি গুণ ছাড়াও, মানে কোন দুটি গুণ? ওজগুণ,
প্রসাদ গুণ, এই দুটো মুখ্য আছে। এটি ছাড়াও বাকি 10 রকমের সবকটি গুণেরই ব্যবহার এই রীতিতে আমরা দেখতে পাই। তাই বৈদর্ভী রীতি সবচেয়ে শ্রেষ্ঠ রীতি, সবচেয়ে সুপ্রযুক্ত স্টাইল রীতি, এবং এই রীতিতে লেখা কাব্যই শ্রেষ্ঠ কাব্য। বেশ কতগুলো নতুন জায়গা বামন তার এই আলোচনায় কিন্তু তুলে ধরতে চাই। অন্যদিকে আমি সেই জায়গাটায় যাচ্ছি, আরেকটা কথাও এই প্রসঙ্গে বামন বলবেন যে গৌড়ীয় এবং পাঞ্চালী রীতিও ভালো। গৌড়ীয় রীতির একটা বড় দোষ হচ্ছে প্রচুর অলংকারের ব্যবহার। বিদর্ভ এই দোষ রহিত, এই দোষ মুক্ত। আর পাঞ্চালী রীতি গুণের ব্যবহার কম, 10টা গুণের মধ্যে স্বল্প গুণ, যে দুটি গুণ প্রধান সেটা ব্যতি রেখে আরো কিছু গুণ আছে, কিন্তু 10 রকম গুণের সঠিক ব্যবহার পাঞ্চালী রীতিতে। গৌড়ীয়তে সবকটি গুণের ব্যবহার যেমন নেই, তার সাথে সাথে অলংকারের ব্যবহার বেশি থাকার জন্য সেটি দোষযুক্ত। একমাত্র এই জায়গা থেকে মুক্ত, দোষরহিত এবং 10টি গুণের সুচারু ব্যবহার মাধ্যম রেখে যে রীতিটি মাথা তুলে দাঁড়াচ্ছে বামনের কাছে, সেটা হলো বৈদর্ভী। এই কথাগুলো বলার ফলে যেটি মানে আমরা বলতে পারি একটা প্রবলেম তৈরি হবে, সেই প্রবলেমটা হচ্ছে দুটো প্রবলেম তৈরি হবে বেসিক্যালি। প্রথমত, বামনের এই নিজের বেড়াজাল ভাঙার প্রবণতাটা প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা দিক, একটা বাকবদল। তিনি নিজেই অলংকারের প্রবক্তা হয়ে, এই সূত্রের প্রবক্তা হয়ে, কাব্যংরাজ্যম অলংকারাৎ, নিজেই গৌড়ীয় রীতিকে বাতিল করছে অলংকার প্রাচুর্যের জন্য। এটা কিন্তু কম কথা না। এইভাবে নিজেকে ভাঙা, এইভাবে নিজেকে বিবর্তন করা সব আলংকারিক কিন্তু পারেন না, সব তাত্ত্বিক কিন্তু পারেন না। তিনি পেরেছেন, এটা কিন্তু কম কথা নয়, এটা কিন্তু চারটিখানি কথা নয়। এটার সাথে সাথে তিনি যে মুশকিলটা করছেন সেটা হচ্ছে রীতিকে কাব্যের আত্মা বলেও, আমি ধরে নিলাম যে 3টি রীতির কথা তিনি মুখ্যভাবে বলে আলটিমেটলি বৈদর্ভী রীতিকে শ্রেষ্ঠ বলছেন, যেখানে এই 10টি গুণের ব্যবহারকে সুচারুরূপে ব্যবহার যোগ্যতার জায়গায় নিয়ে যাচ্ছেন। সেখানে তিনি সামনের দিকে এগিয়েও আলটিমেটলি কিন্তু পেছনে গুণের জায়গাতেই আটকে যাচ্ছে। গুণ থেকে বেরিয়ে যদি রীতি হয়, তিনি রীতির মুখ্য সুতোটা আবার গুণের সাথে যুক্ত করে ব্যাক ক্যালকুলেশনে পেছনে চলে যাচ্ছে, আত্মায় যাওয়ার চেষ্টার জন্য সামনের দিকে এগোচ্ছিল। গুণকে ভেঙে রীতি তৈরি করে স্টাইলকে গুরুত্ব দিতে চাইছিলেন, কিন্তু গোল বাঁধলো সেই রীতি, যে রীতিকে শ্রেষ্ঠ বলছেন বৈদর্ভী রীতি, তার মধ্যে 10টি গুণের ব্যবহার এবং রীতির সুতোটি গুণের হাতে বেঁধে তিনি আবার সেই বাইরের দিকে কাব্যের অবস্থানগত দিক থেকে পেছনের দিকেই যাত্রা শুরু করলেন, এর বেশি এগোতে পারলেন না। এটা নাম্বার 1 সমস্যা। নাম্বার 2 সমস্যা, তিনি যতই মুখে বলুক যে আমি অঞ্চলের কেন্দ্রিক কাব্যের বিভাজন করতে চাইছি না, আদপে তো এটা অঞ্চল কেন্দ্রিক কাব্য বিভাজন হয়ে গেল। আমরা আগের ক্লাসে যেভাবে চিত্রকাব্য, ধ্বনিকাব্য আর ঘনীভূত কাব্য, ব্যঙ্গকাব্য পেয়েছি, সেটা তার ব্যঞ্জনার নিরিখে। আর এখন যে কাব্যের বিভাজন আমরা করব, তার মানে ব্যাপারটা কি এরকমটা হলো না? বৈদর্ভী রীতিতে কবিতা লিখলে সেটা ভালো কাব্য, পাঞ্চালী রীতিতে কবিতা লিখলে সেটা একটু ভালো কাব্য, একটু কম ভালো কাব্য, আর যদি তুমি গৌড়ীয় রীতিতে লেখো তাহলে সেটা খারাপ চিত্রকাব্য। মানে তুমি কাব্যের বিভাজনকে অঞ্চলের সাথেই প্রকারান্তরে কি জুড়ে দিলে না? এটা কিন্তু একটা মারাত্মক প্রবণতার জন্ম দেবে। বামন তখন এটা বুঝতে পারেননি, এটা আমরা বলতে পারি না, পেরেছিলেন বলেই তিনি এটা বোঝানোর একটা আপ্রাণ চেষ্টা করেছিলেন যে না, আমি অঞ্চল কেন্দ্রিক উৎকর্ষতার জায়গা থেকে কাব্যকে বোঝাতে চাইছি না। আচ্ছা, একজন মেসেজ করেছো, শোনা যাচ্ছে না, বাকিরা শুনতে পাচ্ছ? একজন মেসেজ করেছো, শোনা যাচ্ছে না, বাকিরা শুনতে পাচ্ছ?
ঠিক আছে, যে শুনতে পাচ্ছ না তাকে অনুরোধ করব, তোমার কোনো সাউন্ডের প্রবলেম থাকতে পারে, বাকিরা শুনতে পাচ্ছে, তুমি একটু তোমারটা দেখে নাও। স্যার আপনার কথা শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে, যেটা বলছিলাম, তাহলে বামন মুখ্যত রীতিবাদকে সামনে রেখে যে তত্ত্বটিকে খাড়া করতে চাইলেন, যে তত্ত্বটিকে দাঁড় করাতে চাইলেন, তার মধ্যে দুটো নড়বড়ে জায়গা তৈরি হয়ে গেল। এক, রীতিকে গুণের সাথে যুক্ত করে দিয়ে তাকে আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথটি বন্ধ করে দিলেন। আর দুই, একই সাথে এই রীতির জায়গাটিকে, এই কাব্যের জায়গাটিকে অঞ্চল কেন্দ্রিকতায় সীমাবদ্ধ করছেন না বলেও আলটিমেটলি কাব্যের বিভাজনকে স্বীকৃতি দিলেন অঞ্চল কেন্দ্রিক বিভাজনের উপর। আমার কথা কি বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? মানে তোমার যদি এখন এরকম অবস্থা হয়, তুমি বলবে কলকাতায় বসে যারা কলকাতাই স্টাইলে কবিতা লেখে তাদের কবিতা ভালো, যারা উত্তরবঙ্গে বসে রাজবংশী স্টাইলে কবিতা লেখে তাদের কবিতা একটু কম ভালো, আর যারা বঙ্গালী উপভাষায় তাদের অঞ্চলে যদি কবিতা লেখে তাদের কবিতা খারাপ। এটা কি সাহিত্যের প্রতি সঠিক জাস্টিফিকেশনের জায়গা তৈরি করবে? দেখো, বামনের মতো একজন ভার্সেটাইল কাব্যতাত্ত্বিক এইরকম ভুল করছেন এরকম বলে দেওয়া সহজ। আসলে এই ট্রানজিশনটার মধ্য দিয়ে তিনি যাচ্ছেন, যে অলংকার বা এহবাহ্য যত রকমের আলোচনা তত্ত্ব আমরা করছি সেটা কেবল কবিতাকে তার আত্মা বা তার রহস্য সন্ধানে আমাদেরকে তৃপ্ত করতে পারছে না বলে তিনি হাতড়ে বেড়াচ্ছেন। তাহলে কি, তাহলে কি? এবং এই তাহলে কি এর প্রশ্ন জায়গা থেকে যখন তিনি স্টাইল বা রীতির প্রসঙ্গে যাচ্ছেন, তখনই তার সময় যে তিনটে রীতি প্রচলিত থাকছে তার উপর ভিত্তি করে তাকে গুণের সাথে যুক্ত করে কবিতার শ্রেণী বিভাগ করে ফেলছে। বৈদর্ভী রীতির কবিতা শ্রেষ্ঠ, পাঞ্চালী রীতি মধ্যম, আর গৌড়ী রীতি সবচেয়ে নিচু অবস্থান করছে। তিনটাই কাব্য। আমি বলছি না পরবর্তীকালে চিত্রকাব্য ধ্বনিকাব্যের মতো তুমি এই কাব্যগুলোকে এর মধ্যে ঢুকিয়ে দাও, কিন্তু আলটিমেটলি তো তিনি কাব্যের বিভাজনই করছেন অঞ্চলকে সামনে। এবং আমরা দেখতে পাবো শুধু বামন নয়, এই জায়গার এই রীতির জায়গাগুলো আলংকারিক রুদ্রট এই ত্রিবিধ রীতির সঙ্গে আরো একটা নতুন রীতিকে যুক্ত করবেন, তার নাম হচ্ছে লাটীয় রীতি। মানে এই রীতির জায়গাগুলো, অঞ্চলগুলো ক্রমশ কিন্তু বামনের পর থেকে আরো বাড়তে বাড়তে যায়। রুদ্রট পড়বেন না, তিনটে রীতি নয়, লাটীয়। কাব্য মীমাংসা প্রণেতা রাজশেখর গৌড়ীয়, পাঞ্চালী, বৈদর্ভী স্পষ্ট করে দেখানোর সাথে সাথে বামনের বৈদর্ভী রীতি যে শ্রেষ্ঠ সেটাকেই মেনে নেবেন। এর সাথে সাথে রাজশেখর আরো তিনটি আরো একটি নতুন রীতিকে যোগ করবেন, সেটা হলো মৈথিলী। শৃঙ্গার প্রকাশকার ভোজ রুদ্রটের চাতুরীটির সঙ্গে আবন্তিকা, মাগধী। মানে দেখো, এই যে আলংকারিকেরা পরবর্তীকালে আসছেন তারা তাদের মতো করে এক একটা নতুন নতুন রীতিকে যুক্ত করছেন। এটার প্রবণতাটা কিন্তু রাজনৈতিক, যে আমার অঞ্চলটা বাদ পড়েছে, তুমি তো বৈদর্ভী রীতিকে শ্রেষ্ঠ বলে দিলে, ঠিক আছে আমি এটা মানলাম, কিন্তু আমাদের এখানেও তো কবিতা লেখা হচ্ছে, আমাদের এই অঞ্চলটাকে কে মান্যতা দেবে? ঢুকিয়ে দাও। এর ফলে একটা এনার্কি তৈরি হয়। রীতিবাদ, গুণবাদ থেকে বেরিয়ে আসা রীতিবাদ আসলে একটা একরকমের লাটীয় বলেছেন রুদ্রট, অর্থাৎ গুণবাদ থেকে বেরিয়ে আসা এই রীতিবাদ এক ধরনের কাব্যিক অচলাবস্থা তৈরি করবে। একে আমরা বলতে পারি কাব্যিক অচলাবস্থা বা সাহিত্যিক অচলাবস্থা। যেরকম ভাবে সামাজিক রাজনৈতিক অচলাবস্থা হয়, তেমনি ভাবে সাহিত্যের জগতেও এই বিভিন্ন তত্ত্বের পারস্পরিক সংঘর্ষে আমরা দেখতে পাই এরকম অচলাবস্থা তৈরি হতে পারে, অচলাবস্থা তৈরি হয়ও। এবং এই ধরনের অচলাবস্থা তৈরি হওয়াটা হেলদি। এই সংঘর্ষের ফলেই কিন্তু পরবর্তীকালে অন্যান্য তত্ত্বগুলো বেরিয়ে আসার প্রয়োজনীয়তা অনুভব করে। বেসিক্যালি
যে তত্ত্বটির জায়গাটায় একটা শূন্যতা বা ভ্যাকিউম তৈরি হয়, সেখান থেকেই পরবর্তী তত্ত্ব বেরিয়ে আসার জায়গাটিও তৈরি হয়েছে। আমরা দেখতে পাবো এই অচলাবস্থার সুযোগ নেবে পুরোপুরি ভাবে পরবর্তী সময়ে কুন্তক, বক্রোক্তিজীবিত গ্রন্থের রচয়িতা কুন্তক। তিনি এই অচলাবস্থার পূর্ণ সুযোগ গ্রহণ করে তার বক্রোক্তি তত্ত্বকে দাঁড় করানোর চেষ্টা করব। আসবো সেই কথা। আমরা দেখতে পাচ্ছি এই রীতিবাদের যে জায়গাটি বা যে আলোচনাটি, তার সাথে আমি এক্ষুনি বললাম পাশ্চাত্যের স্টাইল, আপাতত ভাবে আমরা স্টাইল কথাটা ব্যবহার করছি, কিন্তু এই রীতি যেভাবে অঞ্চলের সঙ্গে প্রাচ্য আলংকারিকেরা যুক্ত করে দেখাতে চাইছেন, পাশ্চাত্যের স্টাইল কিন্তু সেটা নয়। আমাদের একটা ভুল ধারণা আছে, পাশ্চাত্যের স্টাইলিস্টিক্স বলে যে একটা ডিসিপ্লিন আছে, সেখানে ভাষা গঠন পদ্ধতিকে জোর দেওয়া হয়। আমাদের রীতিবাদেও ভাষা গঠন পদ্ধতিকেই জোর দেওয়া হয়, তফাৎটা কেবল তাকে যুক্ত করে দেওয়া হয় অঞ্চলের সাথে। পাশ্চাত্যে এই অঞ্চল কেন্দ্রিকতা নেই। পাশ্চাত্যে স্টাইলিস্টিক্স আমাদের প্রাচীন ভারতীয় কাব্যতত্ত্বে থাকা রীতিবাদ প্রায় একই কথাই বলতে চায়। তফাৎ হচ্ছে একজন অঞ্চলকে কেন্দ্র করে আরেকজন অঞ্চল ব্যতীত। এটা মাথায় রাখবে। এবার যদি আমরা চলে আসি আমাদের বক্রোক্তির কথায়, যে কিভাবে এর পূর্ণ সুযোগ নিয়ে পরবর্তীকালে কুন্তক তার বক্রোক্তি তত্ত্বকে প্রতিষ্ঠা করছে, তাহলে আমরা এর সঠিক কৌশলটি বুঝতে পারবো। আমি এক্ষুনি বলছিলাম যে প্রত্যেকটা তত্ত্বর জন্ম সম্ভাবনা আসলে যুক্ত হয়ে থাকছে তার পূর্ব অব্যবহিত আগে থাকা তত্ত্বটির ফাঁকে। শব্দার্থ থেকে ওই ফাঁকটাকে ভরাট করে অলংকার, অলংকারের ফাঁককে ভরাট করতে চেয়েছে গুণ, গুণের ফাঁককে ভরাট করতে চেয়েছে রীতি, রীতির ফাঁককে ভরাট করতে চেয়েছে বক্রোক্তি, বক্রোক্তির ফাঁককে ভরাট করতে চেয়েছে ধ্বনি, ধ্বনির ফাঁককে ভরাট করতে চেয়েছে রস, শেষ পর্যন্ত ধ্বনি রস মিলে তৈরি করেছে রসদ। এই হচ্ছে ক্রোনোলজি। কুন্তক এই আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে এই রীতির যে অবস্থান, অঞ্চল কেন্দ্রিকতা বা রীতিকে গুণের সাথে যুক্ত করে দেওয়া, এই দুটো সমস্যাকেই উপলব্ধি করবে। যে দুটো সমস্যাকে আমরা বামন কথিত বা বামনের সমসাময়িক অন্যান্য আলংকারিকদের আলোচনায় পেলাম, তিনি বলবেন যে না, এরকম কোনো ব্যাপার নয়, আমি কবিতা বা সাহিত্যকে এভাবে অঞ্চলের সাথে যুক্ত করে দিতে পারি। ঠিকই, মানে খুব সচেতন ভাবে এই কথাটা বলি। তাহলে কিভাবে আমি কবিতাটাকে দেখবো, কিভাবে আমি কবিতাকে বিচার করব, কিভাবে সেটি একটি ভালো কবিতা হচ্ছে বুঝবো? তিনি বলছেন, মানে তিনি একটা খুব মজার কথা বলবেন। মজার কথা শুনতে আপাতভাবে খুব ইজি লাগবে, শুনতে আপাতভাবে মনে হবে যে এটা একটা সাধারণ বাক্য, কিন্তু বাক্যটার মধ্যে একটা ইজিনেস আছে। কবির ভাষা সাধারণ উক্তি নয়। বক্রোক্তি জীবিত বা জীবিতম নামক তার যে গ্রন্থটি, এই গোটা বইটাই দাঁড়িয়েছে এই একটা কথা। তার বক্রোক্তি তত্ত্বের মূল কথা কবির ভাষা সাধারণ উক্তি। বাক্যটার মধ্যে কোনো প্যাঁচগোছ নেই, কোনো জটিলতা নেই, কিন্তু এই বাক্য থেকে ডিরাইভ করবে এমন কতগুলো দিক যেগুলো তার পূর্ব কথিত রীতিবাদকে যেমন ভাঙবে, তেমনি পরবর্তী ধ্বনিবাদের জন্ম সম্ভাবনাকেও সূচিত করে। কুন্তকের পূর্বে বক্রোক্তি একটা অলংকার ছিল। আমরা এখনো শব্দালঙ্কারের মধ্যে শ্লেষ বক্রোক্তি করি। যে জায়গা থেকে বাক্যটি তৈরি করা হয়, শব্দশ্লেষের অর্থ প্রয়োগ করে তার একটি পুরো ভিন্ন অর্থ আমরা পেতে পাই না? আমাদের তো সেই বক্রোক্তি এখনো অ্যাজ এ শব্দালঙ্কারই থেকে গেছে। কুন্তক
সাধারণ অলংকার যেগুলো শব্দালংকার, অর্থালংকার, সেগুলোকে শব্দের অভিধার সঙ্গে যুক্ত করে বক্রোক্তিকে বার করে আনে। কথাটার মানে কি? তিনি আর যত রকম অলংকার সেই সময় আমরা পাচ্ছি, শব্দালংকার, অর্থালংকার, সেগুলোকে বলবেন এগুলো সব বাইরের দিকে। অভিধা মানে আক্ষরিক অর্থে বলছেন না, অভিধা মানে এগুলো বলবেন সবই বাইরের দিকে। তুমি ব্যবহার করতেও পারো, নাও পারো, ডিপেন্ড করছে তুমি কিভাবে বলতে চাইছো। কিন্তু বক্রোক্তি কেবল অলংকার নয়, তিনি এই বক্রোক্তিকে শব্দালংকার থেকে বার করে এনে বলবেন এটি একটি কবি ব্যাপার। খুব একটা অদ্ভুত নতুন শব্দ নেবেন, কবি ব্যাপারের ওপর নির্ভরশীল বিশেষ ধরনের উক্তি, ভঙ্গি, ভণিতি। দেখো, রীতির ক্ষেত্রেও আমরা এক্ষুনি ভঙ্গি শব্দটা পেয়েছি। ভঙ্গি, রীতিও তো বেসিক্যালি একটা ভঙ্গি। কুন্তক বক্রোক্তিকেও একটা ভঙ্গি বলছে। তফাৎ কোথায় হচ্ছে রীতিবাদের ভঙ্গি আর বক্রোক্তির ভঙ্গির মধ্যে? রীতিবাদের ভঙ্গিটা দাঁড়িয়ে থাকছে অঞ্চল কেন্দ্রিক কতগুলো স্টাইলের উপর, যা নির্ভর করছে কতগুলো গুণের উপর। আর কুন্তক কথিত বক্রোক্তির যে ভঙ্গি, তা জুড়ে যাচ্ছে যে কোনো কালের, যে কোনো সময়ের কবির মানসিকতার সঙ্গে। আবার বলছি, এই জায়গাগুলো একদম ক্লিয়ার করে না। এই কথাগুলো বিভিন্ন বইতে এত কঠিন কঠিন করে লেখা থাকে, আমরা গুলিয়ে ফেলি, রিলেট করতে পারি না। রীতিবাদও একটা বিশেষ ভঙ্গির কথা বলে, বক্রোক্তিও একটা বিশেষ ভঙ্গির কথাই বলে। রীতিবাদের যেটা ভঙ্গি, তা দাঁড়িয়ে থাকে অঞ্চল কেন্দ্রিক কতগুলো স্টাইলের ওপর, যা নির্ভর করে বিশেষ গুণ। আর বক্রোক্তি তত্ত্বে কথিত বক্রোক্তি যে ভঙ্গি কুন্তক বলছেন, তা দাঁড়িয়ে আছে কবির মানসিকতার উপরে। এখন এই কবি তো কোনো বিশেষ অঞ্চলের নয়, যে কোনো কালের, যে কোনো দেশের, যে কোনো সময়ের কবির মানসিকতার এই বিশেষ ভঙ্গি হলো বক্রোক্তি। এখন এই বিশেষ ভঙ্গি বলতে কি বোঝায়, ব্যাখ্যা করবেন। তিনি বলবেন বক্রোক্তির এই জীবিত গ্রন্থের প্রথম উন্মেষের দ্বিতীয় কারিকায় কুন্তক লোকোত্তর চমৎকার বৈচিত্র্য সিদ্ধয়ে কাব্যসমলঙ্কার কোহ পূর্ব বিধিয়তে, এই শ্লোকটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, হ্যাঁ ঠিকই, এতক্ষণ রীতি সীমায়িত, ভেরি গুড, ঠিক ধরেছো যে মেসেজটা লিখলে। এতক্ষণ পর্যন্ত রীতি হয়ে যাচ্ছিল আঞ্চলিক সীমায়িত। তুমি কি সাহিত্যকারের সাহিত্য প্রতিভাকে সীমায়িত করে দিতে পারো? প্রতিভা সীমাহীন বলেই তো তা সুন্দর। কাব্য নির্মাণ কৌশল সীমাহীন বলেই তো তা বিভিন্ন জনের মনে বিভিন্ন রকম প্রতীতি তুলতে পারে। সেই জন্যই তো কাব্য এক একজনের কাছে এক এক রকম ভাবে প্রতিভাত হতে হতে চায়। তুমি যদি সেই কাব্য নির্মাণ কৌশলকে অঞ্চলের সাপেক্ষে বেঁধে দাও, তাহলে তো তুমি কাব্যের একটা শৃঙ্খল তুলে দিবে। সাহিত্য তো, কাব্য তো শৃঙ্খল মানে না। বক্রোক্তি ঠিক ওই জায়গাটাতে আঘাত দিয়ে তার বক্রোক্তি তত্ত্বটাকে বার করে আনতে চাইবে, এই বলে যে এটা এখন এটাও ভঙ্গি, কিন্তু এটা কবি মানুষ, আর এই কবি কোনো অঞ্চলের। আমি কি বোঝাতে পারছি? বাকি যারা আছো তারা ধরতে পারছো কথাটার অর্থ? কুন্তক কিন্তু সাংঘাতিক একটা কাজ করে দিল। বামন যেটা রীতিবাদে করতে পারছিলেন না, কুন্তক কিন্তু এখন সেটা একটা মারাত্মক জায়গা করে ফেললেন। তিনি সাহিত্য প্রতিভাকে, কাব্য নির্মাণ কৌশলকে আঞ্চলিকতার সীমায়িত জায়গা থেকে বার করে ইউনিভার্সাল করে দিল। কবি মনের সঙ্গে যখন যুক্ত হয়ে গেল ভঙ্গি শব্দটি,
তখন সেই কবি তো আর কোনো নির্দিষ্ট অঞ্চলে থাকলেন না, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো অঞ্চলের যে কোনো কবি মনের সঙ্গে এখন ভঙ্গি কথাটা যেতে পারে। কোনো বৈদর্ভীর সঙ্গে যাবে না, কোনো গৌড়ীয়র সাথে যাবে না, কোনো পাঞ্চালীর সাথে যাবে না। বুঝতে পারছো? এবার ধরতে পারছো? বাকিটা ধরতে পারছো? এই জায়গাটা যদি না ধরতে পারো তাহলে কিন্তু বক্রোক্তি তত্ত্ব বা রীতিবাদের মূল এসেন্সটা অধরা থেকে যাবে। এই কথাগুলো কুন্তক গুণ রীতি অলংকার সবকিছুকেই মানছেন, কুন্তক কোনো কিছুকে অস্বীকার করছেন, অলংকারকে নস্যাৎ করে দিচ্ছেন, এতটা শক্তি কুন্তকের। গুণকে অস্বীকার করে দিচ্ছেন, রীতিকে অস্বীকার করে দিচ্ছেন তা নয়, কেউ তার পূর্বোক্ত মতবাদকে অস্বীকার করেনি। প্রাচীন কাব্যতত্ত্বের এটা একটা মজা, প্রত্যেকে তার আগের তত্ত্বটিকে সম্মান জানিয়ে তার ফ্যালাসি গুলো দূর করেছে, তার শূন্যস্থানগুলো পূরণ করে একটা নতুন তত্ত্বের কথা বলেছে। যে এই যে পারম্পর্যটা, যে আমার আগে যিনি বলে গেছেন তিনি ভুল বলেননি, এটা একটা সম্মান জানানোর প্রক্রিয়া, যেটাকে বলা হয় বিবেক সোপান পরম্পরা। এই শব্দটা শুনেছো তো? অভিনবগুপ্ত যখন অভিব্যক্তিবাদে তার রসবাদ রচনা করতে বসেছেন, তিনি একবারের জন্য বলেননি ভট্ট শঙ্কুক, ভট্ট লল্লট, ভট্ট নায়ক এর আগে যে সমস্ত তত্ত্ব লিখে গেছেন সেগুলো ভুল। তিনি তাদের সমস্ত তত্ত্বের ফাঁকগুলোকে ভরাট করেছেন একজন অ্যাসেম্বল যেমন করে, সংগ্রাহক যেমন সংগ্রহ করে, সেই সমস্ত কিছুকে সংগ্রহ করে ফাঁক ভরাট করেছেন। যে টার্মটা নেওয়া হয় বিবেক সোপান পরম্পরা। এই বিবেক সোপান পরম্পরাটা কিন্তু এই প্রাচ্য কাব্যতত্ত্বের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পরিভাষা। কেউ আগের থেকে খণ্ডন করেনি, সবটাই স্বীকার করেছে, কিন্তু স্বীকার করে ফাঁকটা ভরাট করতে চেয়েছেন এই মৌলিক প্রশ্নকে সামনে রেখে। তাহলে কবিতা কিসের জন্য গ্রাহ্য হচ্ছে? অলংকারের জন্য, গুণের জন্য, রীতির জন্য? আচ্ছা, এগুলো না হয় থাকলো, আর কি এর থেকে গুরুত্বপূর্ণ থাকতে পারে? কুন্তক বলছে সেটা বক্র, কুন্তক বলছে সেটা এক বিশেষ প্রকার ভঙ্গি, কুন্তক বলছে সেই বিশেষ প্রকার ভঙ্গিটা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা, যদি পৃথিবীর বাইরেও কোনো কবি কোনো অন্য গ্রহে থেকে থাকে, সেই কবি মানুষের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, কোনো অঞ্চল কেন্দ্রিকতার সঙ্গে, নাম্বার ওয়ান। এবং সেই ভঙ্গিটি এবার এবার এইটুকুনি বলে তো কাজ ছেড়ে দেওয়া যায় না, এইটুকুনি বলে তো দায় মুক্ত হওয়াও যায় না, এইটুকুনি বলে তো সবকিছু ছেড়ে হাত পা গুটিয়ে থাকাও যায় না। তিনি এরপর যেটা বলবেন এই ভঙ্গিটা কি, এই ভঙ্গির স্বরূপটা কি। মানে আমি যদি এখন একটু অন্যভাবে কথা বলি তাহলেই কি সেটা কবিতা হয়ে গেল? এই বিশেষ ভঙ্গিটা কি? ধরা যাক, একটা উদাহরণ যদি দিই, যে তুমি তোমার কোনো কাঙ্ক্ষিত পছন্দের মানুষকে তোমার মনের কথা বলতে চাচ্ছ, এবং সেই মানুষটিকে আরো 4-5 জন তার ওই মনের কথাটাই বলতে চাচ্ছে। প্রত্যেকের মনের কথা বলার যদি একটাই বাক্য হয় যে আমার তোমাকে দেখে হৃদয় আবেগে ভেসে যাচ্ছে, এইটা যদি 5 জনের ভাবনা হয় কোনো একজন ব্যক্তিকে দেখে, সেই ব্যক্তিকে দেখে আর 5 জন ব্যক্তির হৃদয় ভেসে যাচ্ছে, যেতে পারে, এবং 5 জনেই একই কথা বলে, যার জন্য হৃদয় ভেসে যাচ্ছে তার মনে কি আলাদা করে কোনো রিপারকেশন হবে? হবে না। আমি খুব সাধারণভাবে আমার মনের কথাটুকু যতটুকুনি প্রয়োজন ততটুকুনি যদি সাধারণ বাক্যের মতো করে, যেভাবে প্রতিদিনকার রোজনাম চায় আমাদের প্রয়োজনের কথা বলি, সেটা বলে দিই, এটা কি খুব আহামরি চমৎকারিত্বর জায়গা তৈরি করবে? করে না। এই কথাটাই কবি যখন একটু বাঁকিয়ে, একটু ভনিতা করে, ভনিতা শব্দটা এখন ভঙ্গির সাথে এসে যুক্ত হবে, বলে হৃদি ভেসে যায় অলোকানন্দ জল। এই কথাটার মানে কি? কথাটার মানে ওই এক্ষুনি যেটা বললাম, তোমাকে দেখে আমার হৃদয় আবেগে ভেসে যাচ্ছে, এটাই তো মানে। হৃদয়ের আবেগে ভেসে যাওয়ার, হৃদি ভেসে যায় অলোকানন্দা জলে। একটা কবিতা হলো, আরেকটা কবিতা হলো না, কেন? হৃদি ভেসে যায় অলোকানন্দা জলে, এই লাইনটির মধ্যে কি এমন আছে
যেটি এটাকে কবিতা করে তুললো। আমরা বুঝতে পারলাম এই বিশেষ প্রকার ভঙ্গি বা এই মানসিকতাটাকে যুক্ত করে দেওয়া আছে যে যেমন তেমন করে আমার হৃদয় তোমাকে দেখে ভেসে যায় না, অলকানন্দা জলের খরস্রোতার মতো করে হুড়হুড় করে ভেসে যায়। আমার ভেসে যাওয়াটা কেবল আর 5 জনের ভেসে যাওয়ার মতো নয়, আমার ভেসে যাওয়াটা আর 5 জনের মতো কেবলই ভেসে যাওয়া না, আমার ভেসে যাওয়াটা অলকানন্দা জলের খরস্রোতাতে যেমন সবকিছু ভেসে যায় সেই রকম তীব্র ভাবে ভেসে যাওয়া। এই তীব্র ব্যঞ্জনাটুকুকে আনন্দবর্ধন নাম দেবেন ধনী, কুন্তক নাম দিচ্ছেন এক বিশেষ কবি ব্যাপার। তিনি তখনও তো আর ব্যঞ্জনাটায় যেতে পারছেন, ব্যঞ্জনা যাবার পথটা তৈরি করে দিচ্ছেন। ধরতে পারছো আমার কথাগুলো? এটাকে যদি রীতিবাদ দিয়ে বামন ব্যাখ্যা করতেন এই লাইনটিকে, তাহলে বামন কি বলতেন? ও এখানে তো রীতি ভেসে যায় অলকানন্দা জলে, এখন হৃদয় তো ভেসে যেতে পারে না, সমাশক্তি অলংকার আছে, হৃদয় তো নিজে নিজে ভেসে যেতে পারে না। এইসব অলংকার পরঙ্কারের প্রশ্ন তুলে বলতেন যে ও আচ্ছা এটা তো গৌড়ীয় রীতিতে লেখা হয়েছে, তাই কবিতাটা খুব ভালো হয়নি। অন্য কেউ বলতো না না ভালো হয়েছে, এটা এখানে কোনো অলংকার নেই, বৈদর্ভী রীতি। এই প্রশ্নগুলো আসতো, অঞ্চল কেন্দ্রিকতার প্রশ্ন চলে আসতো, আমরা কবিতার আসল মজাটিকে মাটি করে দিতাম। কুন্তক বলবে না এগুলো কিছুই নয়, এটা আসলে এক প্রকার বিশেষ ভঙ্গি, যে বিশেষ ভঙ্গিটা কি বলছেন বক্রোক্তির প্রথম উন্মেষের দ্বিতীয় কারিকায় কুন্তক লোকোত্তর চমৎকার বৈচিত্র্য সিদ্ধ হয়। লোকোত্তর আনন্দবর্ধন ধনীর সংজ্ঞায় কি বলেছিলেন? রমণী দেহের লাবণ্য যেমন তার শরীর অতিরিক্ত কিছু, কাব্যের আত্মা হলো তাই অতিরিক্ত। এই প্রথম লোকোত্তর এই শব্দ প্রয়োগের মধ্যে কুন্তক তার বক্রোক্তি তত্ত্বে এই জায়গাটা প্রমাণ করতে চাইলেন। এই যা আমরা এটাকে ছুঁতে পারবো, এটাকে চোখে দেখতে পাবো, এই লোকোত্তর এই বিশেষ ভঙ্গিটিকে অনুভব করতে হবে। এই অনুভবের জায়গাটা বামন রীতিবাদে আত্মা শব্দ দিয়ে ধরতে গিয়েও ধরতে পারলেন না, তাকে অঞ্চল কেন্দ্রিক গুণের সাথে যুক্ত করে দিয়ে বক্রোক্তি তত্ত্বে কুন্তক প্রথম এই কবি মানুষের বিশেষ ভঙ্গির সাথে যুক্ত করে তাকে লোকোত্তর অনুভূতির জায়গায় প্রথম সচেতন ভাবে নিয়ে গেল, যা পরবর্তীকালে ধ্বনিবাদের রাস্তাটি, রিয়ালাইজেশনের রাস্তাটি প্রশস্ত করে দেবে। তোমরা কি ধরতে পারছো আমার এই কথাগুলো? আমি কি খুব কঠিন করে বলছি? আমাকে বলবে। এবং এর সাথে সাথে এই কারিকার বিভিন্ন মানে পরবর্তী যেগুলো মানে কারিকা বলতে বেসিক্যালি অধ্যায়গুলোকে বলা হয়, অধ্যায়গুলোকে ডিনোট করা হয়। তিনি বলবেন আরেকটু পরে এই ভঙ্গি, বেশ এই ভঙ্গি পেছনে একটাই উদ্দেশ্য আছে। হঠাৎ করে কবি কেন বাঁকিয়ে কথা বলতে যাবে? কি বলছেন সপ্তম কারিকায়? তদ্বিদ গণের আহ্লাদ সৃষ্টির কথা সহৃদয়া লাদিকারী স্বপন সুন্দর, এই শব্দটি প্রয়োগ করবেন। কঠিন বড় বড় সমাসবদ্ধ সংস্কৃত শব্দ। সোজা কথায় মানে হচ্ছে সহৃদয় গণের আনন্দ উৎপাদন করা। কবির কি খেয়ে দে কাজ নেই যে হঠাৎ করে বসলো আর বাঁকিয়ে কথা বলতে শুরু করলো? তা নয়, বাঁকিয়ে কথা বলার একটা উদ্দেশ্য আছে। এই বিশেষ প্রকার ভঙ্গিকে প্রয়োগ করার একটা অবজেক্টিভ আছে, একটা উদ্দেশ্য আছে, একটা এম আছে, একটা অবজেক্টিভ আছে। সেটা কি? হোয়াটস দ্যাট? সহৃদয়। মানে কুন্তকও কিন্তু এটা মানে অভিনবগুপ্তের আগে এটা অন্তত প্রতিষ্ঠিত অলরেডি হয়ে গেছে যে সবাই এটার সাথে রিলেট করতে পারবে।
হঠাৎ করে কারোর কবিতা নাটক দেখা পড়ার অভ্যাস নেই, তুমি তাকে এখন বিশেষ করে একটু বাঁকিয়ে কথা বলতে যাও, তুমি যদি যাকে তাকে এখন বলো হৃদি ভেসে যায় অলোকানন্দ জলে, তোমাকে পাগল বলে রে করে মারতে আসো, সেটা তো সম্ভব নয়। যে এই কাব্য রসটার সাথে রিলেট হওয়ার যোগ্যতায় আছে, সেই সহৃদয়গণের মনে আনন্দ তৈরি করার জন্য কবি বাঁকিয়ে কথা বলতে পারেন। এই এক বিশেষ প্রকারের বক্রতা, বক্রোক্তিকে বিশেষ প্রকার ভঙ্গি ভণিতি বলে তাকে এক প্রকার বিশেষ রকমের বক্রতা বাঁকিয়ে কথা বলার জায়গায় নিয়ে যেতে চাইবে, যে বাঁকিয়ে কথা বলা আমাদের দৈনন্দিন জীবনের আর 5টা সাধারণ বাক্যের থেকে লোকোত্তর। হ্যাঁ, ধন্যবাদ পাপিয়া। এবং এই লোকোত্তর কথাটার মধ্যেই যে প্রণোদনাটি, যে জাংচারটি ঢুকে যাচ্ছে, সেটি হচ্ছে লোক চেতনায় চোখে ছুঁয়ে ধরে বুঝে আমরা এটাকে ছুঁতে পারবো। এর আগের যে সমস্ত মতবাদগুলো পরপর তৈরি হয়েছিল, হতে হতে গেছে, সেই সমস্ত মতবাদের মধ্যে যেন মূর্ততার জায়গাটি বেশি মুখ্য ছিল। আমি ছুঁতে পারছি, ও এই তো অলংকার দেখতে পাচ্ছি। এবং না, উইট কে বক্রোক্তির পাঠ বলা যায় না। উইট হাস্যরস, তার থেকে ডিরাইভ করা। আমি আসছি তোমার এই প্রসঙ্গে। এর আগের যতগুলো মতবাদ ছিল, সেই আগের মতবাদ গুলোর প্রত্যেকটাকে মূর্ততার জায়গা থেকে আমরা ফিল করতাম। মূর্ততা, অলংকার চোখে দেখতে পাচ্ছি, গুণ দেখতে পাচ্ছি, রীতি দেখতে পাচ্ছি। এখন এই দেখাটাকে অবসলিউট করে দেওয়া হচ্ছে, তাকে অনেক বেশি অনুভব বেদ্যতার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। রিয়েলাইজেশন, ইউ হ্যাভ টু ফিল ইট। কবিতা এরকম নয় যে তুমি দেখলে চমকিত হলে আর বাহ এই তো কবিতা, এরকম নয়। যে জারণ প্রক্রিয়াটি তোমার মনের ল্যাবরেটরিতে প্রতিনিয়ত ঘটবে, জারণ বিজারণ, অলংকার সেখানে অনুঘটক হিসেবে কাজ করতে পারে, রীতি সেখানে অনুঘটক হিসেবে কাজ করতে পারে, গুণ সেখানে অনুঘটক হিসেবে কাজ করতে পারে। বাট ডাজন্ট নেসেসারি সেগুলো থাকলেই তোমার বিক্রিয়াটির সঠিক ফলাফল তোমার মনের কারখানায় ঘটবে না। যে রসটা তুমি উদ্ভাবন করতে চাইছো তোমার ভেতরে, তার জন্য ওই ফিলিংসটা দরকার। তোমাকে প্রকৃত যথার্থ পাঠক হতে হবে। আর কবি, যিনি এই কর্মকাণ্ডটি করছেন, বাকিয়ে কথা বলছেন, বিশেষ ভঙ্গি ভণিতা দিয়ে ভণিতাই করছেন, তিনি তোমার মনে, ওই সহৃদয় পাঠকের মনে ওই আনন্দটা, ওই রসটাকে তৈরি করার জন্য, ম্যানিফেস্টেশন করার জন্য এই কাজটি করছেন। এটা কোনোভাবেই একটা বিশেষ অঞ্চল কেন্দ্রিক স্টাইলিস্টিক্স এর উপর দাঁড়াতে পারে, এটা কোনোভাবেই কিছু গুণের সমাহারের উপর দাঁড়াতে পারে না, এটা কোনোভাবেই কিছু অলংকারের উপর দাঁড়াতে পারে না। কাউকে অস্বীকার করলেন না, মানলেন, থাকতে পারে, কিন্তু এটাই সবটা না। এবং এই অবজেক্টিভিটি বা এই লক্ষ্য, এই উদ্দেশ্যের জায়গা থেকে তিনি ক্রমশ আরো যে কথাটি বলবেন, যে এই বক্রোক্তি, এই বাঁকিয়ে কথা বলা, প্রথম উন্মেষের 10ম কারিকায় বৈদগ্ধ ভঙ্গি ভণিতি বৈদগ্ধং বিদগ্ধ ভাব কবি কর্ম কৌশলং তস্য ভঙ্গি বিচ্ছিতি তয়া ভণিতি বিচিত্রই বা বিধা বক্রোক্তিরত চুত্তকে। অর্থাৎ কবির কাব্য রচনা যে বিশেষ ভঙ্গি বা কৌশল, তাই হলো বক্রোক্তি। এবং এই বক্রোক্তি সেই কবি কৌশল যা প্রসিদ্ধ প্রস্থান বা মার্গ বর্জন করে গড়ে ওঠে। একদম সরাসরি ভাবে এখন কুন্তক এটা বলে দিলেন
কোন রকম মার্গ বা প্রসিদ্ধি, কোন ডিসিপ্লিন একে কন্ট্রোল করতে পারে না। একজন কবি তার কবি কৌশলের এই জায়গাটি তৈরি করেন একমাত্র তার কবির নিজস্ব মানসিক ভঙ্গি ভণিতির জায়গা থেকে, সহৃদয় পাঠককে আনন্দ দানের উদ্দেশ্যে, এবং তা তখনই কাব্য হয়ে ওঠে যখন তার সুচারুভাবে ব্যবহার করা হয়। এই ব্যবহার যোগ্যতার জায়গাটিতে কবিকে পৌঁছাতে হবে। সেই ব্যবহার যোগ্যতার জায়গাগুলো কি কি? সেই জায়গা থেকে বক্রোক্তিকে 6টি ভাগে ভাগ করবেন কুন্তক। বর্ণ বিন্যাস বক্রতা, পদ পূর্বার্ধ বক্রতা, প্রত্যয়াশ্রয় বক্রতা, বাক্য বক্রতা, প্রকরণ বক্রতা, প্রবন্ধ বক্রতা। আবার বলছি, বর্ণ বিন্যাস বক্রতা, পদ পূর্বার্ধ বক্রতা, প্রত্যয়াশ্রয় বক্রতা, বাক্য বক্রতা, প্রকরণ বক্রতা, প্রবন্ধ বক্রতা। 6 রকম ব্যবহার যোগ্যতার জায়গায় কবি তার বিশেষ মনের ভঙ্গি বা বাঁকিয়ে কথা বলার জায়গাটিকে ব্যবহার করতে পারে, তুলে ধরতে পারে, বিচার করতে পারে। এবং এই 6 রকম জায়গায় যদি তিনি তার ভণিতি বক্রতাকে ব্যবহার করেন, তাহলে সেগুলো প্রকৃত কবিতা হইতে পারে, প্রকৃত সাহিত্য হইতে পারে। কি কি? যেগুলো নাম নিলাম। যেটি প্রথমে বলছেন বর্ণবিন্যাস বক্রতার কথা, সেই প্রথম শ্রেণীর বক্রতা নির্ভর করছে বর্ণের বিন্যাসের উপর। এখানে বর্ণ মানে ওই পরপর শব্দ পদের সমাহারগুলোকে বলতে চেয়েছেন, যে কখন কোন শব্দ কোন জায়গায় তার বিন্যাসকে, তার অবস্থিতিকে, তার পদক্রমকে আমি ব্যবহার করব। এমন অনেক কবিতা আমরা পাই যেখানে কবিতাটা শুরুই হচ্ছে একটা অব্যয় পদ দিয়ে, তবু দিয়ে কবিতা শুরু হচ্ছে। আমরা তবু দিয়ে, অব্যয় দিয়ে, হঠাৎ করে সেই অব্যয়টাকে মাঝখানে ব্যবহার করে, শেষে ব্যবহার করে, সাধারণ গদ্যের বাক্য থেকে তাকে আলাদা করে নিয়ে কবিতার ফর্ম তৈরি করি না? আমরা যখন সাধারণ গদ্যে কথা বলি তখন তার ক্রিয়াপদ, সাবজেক্ট, অবজেক্ট, তার যে পদক্রম অনুযায়ী সাজাই আমরা। কবিতার ক্ষেত্রে কি সবসময় সেটাকে করি না? তো তাহলে তো ওটা কবিতাই হলো না। কবিতার ক্ষেত্রে এই যে শব্দের বর্ণ বিন্যাস নিয়ে আমরা খেলা করি, এও এক বিশেষ প্রকার ভঙ্গি, আর এটা নির্ভর করছে কবির মানসিকতার উপর। এবং কুন্তক বলছেন এই শ্রেণীর বক্রতার দ্বারা অলংকারের ব্যবহারও, হ্যাঁ, তবু দিয়ে আমরা সাধারণ বাক্য গদ্যও তৈরি করি এখন, কিন্তু এই তবু অব্যয় পদের ব্যবহার জীবনানন্দ তার কবিতায় এমন অদ্ভুত ভাবে করেছেন, মানে লাইনের যে কোনো জায়গায় তবু ঢুকিয়েছেন কিংবা ঢুকিয়েছেন, এবং গোটা লাইনটার বাক্যটাই পাল্টে গেছে। উদাহরণগুলো পরে দেব, মানে এখন সেটা অপ্রাসঙ্গিক হবে, আমি আগে এটা শেষ করে নিই। এই শ্রেণীর বক্রতার দ্বারা অনুপ্রাস এবং যমক অলংকার সৃষ্টি হয়, কুন্তক বলছেন। মানে অলংকার প্রয়োগও আমরা এই ধরনের বক্রতায় করতে পারি। এক্ষুনি যে প্রশ্ন করেছিল, অলংকারকে কি তিনি অস্বীকার করছেন? না, অলংকার থাকবে। এই যে বললাম না, অলংকারকে যখন যেখানে ব্যবহার করা যায় তখন সেখানে আমি ব্যবহার করব, এই জায়গাটায় নিয়ে যাওয়ার একটা প্রসঙ্গ তৈরি করতে চাইছে। সমার্থক শব্দ, রূঢ় শব্দ, কল্পনা নির্ভর সাদৃশ্যবোধক শব্দ, বিশেষণ, সংবৃত্তি, ভাব, এগুলোর দ্বারা গঠিত হচ্ছে পদ পূর্বার্ধ বক্রতা। মানে এই যে বিভিন্ন রকম শব্দের জাতি নির্মাণ করে দিলেন কুন্তক। কি কি বলছেন? সমার্থক শব্দ, রূঢ় শব্দ, কল্পনা নির্ভর সাদৃশ্যবোধক শব্দ, বিশেষণ, সংবৃত্তি, বৃত্তি, প্রত্যয়ান্ত শব্দ, সমাসবদ্ধ শব্দ,
ভাব, লিঙ্গ, ক্রিয়া এই ধরনের শব্দের মানে গাম্ভীর্যপূর্ণ শব্দ দিয়ে যদি আমি কবিতা বা সাহিত্য তৈরি করতে চাই, তাহলে যে বাকিয়ে কথা বলা হয় সেটাকে তিনি নাম দিচ্ছেন পদপূর্বার্ধ বক্রতা। প্রত্যেকটা বক্রতা বা বাকিয়ে কথা বলার কতগুলো মানে ক্রাইটেরিয়া তৈরি করে দিচ্ছে। আমাকে তো এটা প্রমাণ করতে হবে, কুন্তককে তো এটা প্রমাণ করতে হবে যে আমি বাকিয়ে কথা বলছি, মানে এবারে কিভাবে বাকিয়ে কথা বলছি, আমাকে তো সেটা দেখাতে হবে। সেটাই 6টা ভাগে ভাগ করে দেখাচ্ছে। কারক সংখ্যা, পুরুষ, বাচ্য এগুলো পদ পূর্বার্ধ পরার্ধের মধ্যে ঢুকে যায়। এবং বাক্য বক্রতা, প্রত্যয়াশ্রয় শব্দ দিয়ে প্রত্যয় বক্রতার কথা তিনি বলছেন, কিন্তু সেটা দিয়ে ততটা ভালো মানের কবিতা হয় না বলেও মানছেন। বাক্য বক্রতার কোন রকম জায়গাকে তিনি ততটা ব্যাখ্যা করছেন না, কিন্তু রসবৎ প্রেয়স যে সমস্ত অলংকার মূলত রস সৃষ্টির প্রয়োজনে মুহুর্মুহ ব্যবহার হতো তখনকার দিনে, সেই অলংকার প্রয়োগগুলোই বাক্য বক্রতার মধ্য দিয়ে করা যায় বলে তিনি মনে করছেন। এবং এর সাথে সাথে প্রকরণ বক্রতা এবং প্রবন্ধ বক্রতা সম্পর্কে বলতে গিয়ে তিনি যেটা বলছেন, একটি সমগ্র রচনা, একটি সমগ্র গোটা রচনা, সেটা শুধু যে কাব্য কবিতাই হবে এমন কোনো মানে মাত্র নেই। একটা গোটা রচনা পড়ে যখন আমাদের একটা অনুভূতি জাগে, আমি একটা লাইন পড়ে, একটা শব্দ পড়ে, কতগুলো প্রতীক, কতগুলো ইমেজকে সামনে রেখে এক রকমের মানে বুঝতে বুঝতে যাচ্ছি, আর একটা গোটা রচনার পর আমার একটা অ্যাম্বিয়েন্স তৈরি হলো, আমার একটা অনুভব তৈরি হলো, আমার একটা অবস্থান তৈরি হলো। এই সামগ্রিক যে আনন্দ দানের উদ্দেশ্যে তৈরি করা একটা রচনা এইভাবে তৈরি করা যায় যেটা পুরোটা পড়ে তবে আমি রসটা অনুভব করব, সেই ধরনের বক্তৃতাগুলোকে তিনি প্রকরণ প্রবন্ধের সঙ্গে যুক্ত করছেন। এবং তিনি তার সময় এই ধ্বনি বা ব্যঞ্জনার কথাগুলো উঠে এসছে। কুন্তক যে ধ্বনি বা ব্যঞ্জনার কথা জানেন না এমনটা নয়, কিন্তু তিনি এই ধ্বনিকে বা এই ব্যঞ্জনাকে, যেটা পরবর্তীকালে ধ্বনিকার আনন্দবর্ধন কাব্যের আত্মা বলে দাঁড় করাবেন এবং পরবর্তীকালে রস তার সাথে মিলে রসধ্বনি হয়ে আলটিমেটলি স্থিত হবে, তিনি ধ্বনিকে উপচার বক্রতা, মানে এই ব্যঞ্জনাকে একটা উপচার, মানে তিনি কোথাও গিয়ে বক্রোক্তির এই বাকিয়ে কথা বলাটাকে গুরুত্ব দিতে গিয়ে ব্যঞ্জনাটাকে বলছেন ওটা তোমার একটা বাই প্রোডাক্ট, ব্যঞ্জনাটা তোমার বাই প্রোডাক্ট, ওটা তোমার অনুভূতি, কিন্তু আসলটা হচ্ছে কবি কিভাবে বাকিয়ে বলছে সেটাই কবির কবিতার আত্মা। আর আনন্দবর্ধন এসে বলবেন যে না, কবি ওই বাকিয়ে কথা বলে ব্যঞ্জনাটা পুট করছে, এই ব্যঞ্জনাটা কবিতা। কুন্তক তার নিজের তত্ত্বে ঠিক থাকার জন্য ধ্বনি বা ব্যঞ্জনাটাকে উপচার বা বাই প্রোডাক্ট, যেমন আমরা কোন একটা মূল প্রোডাক্ট থেকে আরো বেশ কিছু বাই প্রোডাক্ট পাই, ব্যঞ্জনা বা ধ্বনিকে ওই বাই প্রোডাক্টের জায়গায় রেখে দেবে, ওই বাই প্রোডাক্টের জায়গা থেকে ধ্বনিকে, ব্যঞ্জনাকে, বঙ্গার্থকে আনন্দবর্ধন প্রতিষ্ঠা দিয়ে কাব্যের আত্মা করতে চাই। দেখো, প্রত্যেকটা তত্ত্বের এই জন্ম সম্ভাবনার জায়গাগুলি ঠিক তার আগের তত্ত্বের অবস্থান থেকে যেরকম পরপর বেরিয়ে আস্তে আস্তে গেছে, এবং তারপরের তত্ত্বের জন্ম সম্ভাবনাটিকেও কিন্তু সূচিত করে দিতে গেছে। এবং এই জায়গায় আমাদের যে ঔচিত্যবাদ, মানে ঔচিত্য নিয়ে আমি শেষ ক্লাসে আলোচনা করব, অলংকার আর ঔচিত্য দুটোকে একসঙ্গে, কিন্তু এই বক্তৃতা থেকেই তো পরবর্তীকালে ধ্বনিবাদ আর রসবাদের জন্ম। কিন্তু ঔচিত্যবাদ বলে যে ক্ষেমেন্দ্রের যে ঔচিত্য আমাদের পড়তেও হবে, যে এই বক্রতার যে 6 রকম ভাগ কুন্তক তৈরি করে দিলেন তার কবিতা বা তার সাহিত্যের আলোচনায়, সেটা প্রকারান্তরে এটাও কিন্তু একটা সিস্টেমকেই বেঁধে দেওয়া হলো। খেয়াল করে দেখো, এই বক্রোক্তি তত্ত্বের যদি ফ্যালাসি আমাকে বুঝতে, বক্রোক্তিকে কবি মনোভঙ্গির সঙ্গে যুক্ত করে দিয়ে আদপে অঞ্চল কেন্দ্রিকতার সীমায়িত জায়গা, রীতিবাদ গুণবাদের সীমায়িত জায়গা থেকে যেমন বার করে আনলেন কুন্তক, তেমনি ভাবে এই বক্রতাকে আবার 6 রকম বক্রতার জায়গায় বেঁধে দিয়ে আর ব্যঞ্জনাকে উপচার বক্রতার মধ্যে ফেলে দিয়ে
কাব্য নির্মাণ কৌশলকে, কিছুক্ষণ আগে বামন কাব্য নির্মাণ রহস্যকে সীমায়িত জায়গায় বেঁধেছিল, কুন্তক এখন কাব্য নির্মাণ কৌশলকে একটা শৃঙ্খলায় বেঁধে। দুজনেই কিন্তু বেসিক্যালি একজন কবিতার আত্মাকে অঞ্চল কেন্দ্রিকতায় সীমায়িত করে দিয়েছিল, আরেকজন কবির নির্মাণ কৌশলকে কতগুলো প্রাকরণিক 6 রকম নির্মাণ কৌশলের মধ্যে বেঁধে দিল। প্রত্যেকের এই তত্ত্বের এই জায়গাটি, এই ফ্যালাসিটুকু তার তত্ত্ব থেকে ফাঁকটাকে তৈরি করে দিতে সক্ষম হয়েছিল, এবং পরবর্তীকালে ব্যঞ্জনা, ধ্বনি, ওটাই যখন প্রতিষ্ঠিত হবে এবং রস দুটোকে মিলে দেওয়া হবে, তখন আর কোনো বন্ধন থাকবে না। এবং যখন কাব্য নির্মাণ কৌশলের আর কোনো বন্ধনই থাকবে না, তখন যে প্রসঙ্গটা অবশ্যম্ভাবী হয়ে উঠে আসবে, যে তাহলে যেগুলো কবিতা হলো না, তাহলে যেগুলো কাব্য হলো না, তাহলে যেগুলো সাহিত্য হলো না, সেগুলো কোন কারণে হলো। তখন ক্ষেমেন্দ্র, তখন অন্যান্য ঔচিত্যবাদীরা বলবেন এই দোষগুলোর জন্য হলো না। এখন ঔচিত্যর মধ্যে দিয়ে কোনটা থাকা উচিত সেটা তো আমরা জেনে গেলাম, এখন ফোকাস করা হবে কোনগুলো থাকলে কাব্য কাব্য হচ্ছে। আমি কি বোঝাতে পারছি? ঔচিত্যটা কেন কোনোভাবেই কাব্যাত্মা বা দেহাত্মবাদের এই দুটো আলোচনার মধ্যে না পড়ে একটা সেপারেট ইস্যু হিসাবে, একটা সেপারেট তত্ত্ব হিসাবে বাইরে থেকে যাচ্ছে, যে এতদিনকার এই গোটা আলোচনাটার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আমরা যেভাবে খোঁজার চেষ্টায় পরিব্যক্ত ছিলাম যে কবিতা কি কারণে এত মনোহর হয়ে উঠছে পাঠক হৃদয়, সাহিত্য কি কারণে এত মনোহর হয়ে উঠছে পাঠক হৃদয়, সেই জায়গাটাকে সামনে রেখে যখন রসবাদে গিয়ে পুরোটা প্রমাণিত হয়ে গেল এইটা হচ্ছে মূল কারণ, রসধ্বনি, তখন পাশাপাশি অবশ্যম্ভাবী হিসেবে আরেকটি কথা উঠতে শুরু করলো। ও তাহলে এটা তো জেনে গেলাম, তাহলে কি আরেকটা জানা বাকি থাকলো, কোন দোষ থাকলে সেটার কাব্য হচ্ছে, এই দোষগুলো কি, এবং সেই দোষগুলোকে না রেখে আমরা কোন সিদ্ধত্বের জায়গায়, সিদ্ধ কথাটি এখন থেকে প্রয়োগ করা হবে, কোন সিদ্ধত্বের জায়গায় গেলে সেই দোষগুলোকে কাটাতে পারবো, আর কোনগুলো থাকলে সেই দোষগুলো থেকে কবিতাকে কবিতা থাকতে দিচ্ছে না। ঔচিত্য তত্ত্ব, ঔচিত্য কথাটার মধ্যেই দেখো একটা নীতিবাচকতা, এটা থাকলে এটা কাব্য হবে না। এতদিন পর্যন্ত কি থাকলে কাব্য হবে সেটা নিয়ে কথা বলছিলাম, এখন পাশাপাশি ডিরাইভ করবে কি থাকলে সেটা কাব্য হবে, সেইটা আমরা সেপারেটলি ঔচিত্যের মধ্যে, ঔচিত্যবাদের মধ্যে, ঔচিত্য তত্ত্বের মধ্যে ইয়ে করে দেবো। শুভদীপ বলছো তার মানে আঞ্চলিকতার থেকে বের করে আনা হলো বক্রোক্তি দ্বারা। হ্যাঁ, তারপর কাব্যে কি থাকা উচিত, মানে কাব্য নির্মাণটিকে এই বাঁকিয়ে কথা বলার জন্য কি কি করা উচিত, সেইটা বলে প্রকারান্তরে আবার কতগুলো সীমাহিত জায়গায় বেঁধে দিল, এবং সেটা যে আসলে ব্যঞ্জনার দ্বারাই কাব্যটি মূলগতভাবে, আরো প্রিসাইসলি বললে রসধ্বনি দ্বারাই যে সেটি মূলগতভাবে সহৃদয় পাঠকের মনে রসের অভিব্যক্তি ঘটায়, সেটা তো বক্রোক্তি তত্ত্বে কুন্তক মানতে চাইলেন না। তাই এটাও কোথাও গিয়ে একটা সীমাহিত জায়গাতেই কিন্তু আটকে গেল। কেমন? ফলত আমাদের যেটি শেষ ক্লাসটি হবে এই কাব্যতত্ত্বের, প্রাচ্য কাব্যতত্ত্বের জায়গা থেকে, সেই শেষ ক্লাসের মধ্যে আমাদের যেটি মুখ্যতভাবে বিষয় থাকবে, এই যে ব্যাক ক্যালকুলেশনে এগোলাম। এখন তোমরা বুঝতে পারছো কেন এগোলাম। আমরা যদি অলংকার থেকে শুরু করতাম এবং রসধ্বনিতে গিয়ে স্থিত হতাম, তাহলে আমাদের এই জায়গাটির ক্রোনোলজি থাকতো, কিন্তু আমরা সঠিকভাবে এই মাত্রাগুলো বুঝতে পারতাম, যেটা এখন আমাদের কাছে খানিকটা হলেও ক্লিয়ার। আমরা আগে সঠিক কাব্যের আত্মাটা জেনে নিয়েছি, এবার এই কাব্যের আত্মা থেকে কি কি আলোচনা তৈরি হয়েছে সেটাকে ব্যাক ক্যালকুলেশনে রেখে আমরা পুরোটা পেছন থেকে এগোতে এগোতে গেছি। বাকি পড়ে থাকলো ঔচিত্য, আর একদম শুরু যেটি, যেখান থেকে শুরু অলংকার তত্ত্ব, সেইটা কিন্তু করে নেব। হ্যাঁ না, বক্রোক্তি অলংকার আর বক্রোক্তি বাদে এক নয়। বক্রোক্তি অলংকার যেটা আমরা বলি সেটা একটা অলংকার, আর বক্রোক্তি বাদ যেটা করলাম সেটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট। সেটা কি করে এক হবে?
মোটামুটি কি সহজভাবে বোঝা গেছে আজকে যেটা বলতে চাইলাম বা যেটা বলার চেষ্টা করলাম আমাদের সময়ের মধ্যে? আমি এবার হোস্টকে কি প্রশ্ন কিছু থাকলে হ্যান্ড রেজ করতে বলবো। অনুরোধ করব যদি কারোর প্রশ্ন থাকে একটু এটা হ্যান্ড রেজটা করুন। হ্যাঁ স্যার বলছি ওই ঔচিত্য যেটা বললেন ওটা হুম। হচ্ছে যে কি থাকলে কাব্য হবে না মানে সেই হুম, নিয়মগুলো হুম। সেইগুলো হচ্ছে ওই ঔচিত্যের মধ্যে বলা থাকছে সেটাকেই বলা ঔচিত্য থাকছে বল। এবং সেখান থেকে সিদ্ধ রসের এই প্রশ্নটি গুরুত্ব পেতে শুরু করে। স্যার এটা বুঝলাম না মানে এটা আমি ডিটেইলে আলোচনা করব যখন, তখন পুরোটা আচ্ছা বুঝতে পারবো। আচ্ছা স্যার আচ্ছা বলছি স্যার ওই যে নিয়মগুলোর মধ্যে বেঁধে দিচ্ছেন কুন্তক মানে ওনারও আসল বক্তব্য হচ্ছে সেই রসেই পৌঁছানো কিন্তু উনি আবার সেই জিনিসগুলোকে একটা বেঁধে দিলেন মানে এক জায়গা থেকে বার করে তিনি আরেকটা সীমার আত্মায় মধ্যে। পৌঁছতে গিয়ে আলটিমেটলি যতক্ষণ না ধ্বনি আর রসের মিলন হচ্ছে তার আগে কথিত সমস্ত মতবাদী শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ওই আত্মাটায় পৌঁছতে গিয়ে কোথাও গিয়ে নিজেরা নিজেদের তত্ত্বে বেঁধে ফেলছে। এই বেঁধে ফেলার জায়গাটা প্রথম ভাঙবেন আনন্দবর্ধন ধ্বনিকার ধ্বনি তত্ত্বে, তারপর অভিব্যক্তিবাদের রসধ্বনিটা যখন প্রতিষ্ঠা পাবে তখন আর কোনো বাদন থাকবে না। স্যার ওই আত্মা আর রস মানে ওই জায়গাটা তো মোটামুটি একই মানে সহিদা পাঠক যেটা ফিল করছে সেটাই তো মানে রসে গিয়ে সেটাই পৌঁছানো। কাব্যের আত্মা, সেটাই রসধ্বনি। হ্যাঁ আর স্যার বলছি যে ওই বামনের যে রীতিটা মানে বেঁধে দিলেন ওইগুলোর সাথে আপনি ওই বললেন না ওই লিডিও রীতি যেটা রুদ্রক বলছেন মানে ওই জায়গাগুলো লাটিও রীতি, হ্যাঁ। লাডিও সরি লাডিও না লাটিও স্যার লাটাই লাটিও লাটিও। আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ওইগুলো ওই তথ্যগুলো ইম্পর্টেন্ট স্যার মানে হ্যাঁ, ওগুলো ওগুলো মনে। তো মেটেরিয়ালে থাকবে, তথ্য আচ্ছা থেকে তো প্রশ্ন দেবেই। ঠিক তথ্য আছে স্যার এবং তত্ত্ব দুটোই পাশাপাশি আমরা করব। ঠিক আছে থ্যাংক ইউ। পিঙ্কি আর ঘোষ। হুম স্যার শোনা যাচ্ছে? বলো। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ স্যার আপনি প্রথমে বলেছিলেন রীতি তিনটে রীতি দিলেন বৈদিক পাঞ্চালী আপনি বলেছিলেন পাঞ্চালী রীতিতে 10টা রীতির মধ্যে দুটো প্রধান গুণ আর কি থাকবে না ওই গুণ দুটো কি কি একটু বলে দেবেন? আমার বলে দিচ্ছি। আহ, প্রথম হচ্ছে ওজো প্রসাদ গুণ মুখ্যত বৈদর্ভীতে থাকছে এবং 10টা গুণই থাকছে, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ওজো আর প্রসাদ। ওজো গুণ এবং কান্তি গুণ থাকছে হচ্ছে গৌড়ীয় রীতিতে, কিন্তু 10টা গুণ থাকবে না তার মধ্যে। পাঞ্চালীতে মাধুর্য এবং সৌকুমার্য কিন্তু 10টা গুণ থাকছে না, মাধুর্য এবং সৌকুমার্যটা প্রধানভাবে থাকছে। কেমন? নেক্সট, মৌমিতা। হ্যালো স্যার, শুনতে বলো। পাচ্ছেন? হুম হ্যাঁ স্যার, বলছি যে ওই বললেন না যে বক্রোক্তি অলংকার আর কুন্তকের যে বক্রোক্তি বাদ দুটো ডিফারেন্ট, এই এদের দুটোর মধ্যে মানে মূল ডিফারেন্সটা কি? কারণ দুটোই তো মানে কথার ভঙ্গিমার উপরই ডিপেন্ড করছে, যেটা আমরা একটা কাকু মতবাদ, একটা শব্দালঙ্কার, একটা অলংকার প্রয়োগ করে কবিতা তৈরি করা হয়, আর একটা কবিতা কিভাবে তৈরি হচ্ছে তার মতবাদটিকে প্রতিষ্ঠা করে। বক্রোক্তিকে ওই জন্য প্রথমেই কুন্তক অলংকার থেকে বার করে এনে একটা মতবাদের রূপ দিতে চায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার। ইন্দ্রাণী। হ্যালো স্যার। বলো। স্যার বলছি আপনি যদি এরকম প্রশ্ন হয় যে রীতিবাদের প্রবক্তা কে মানে গুণ থেকে রীতির কনসেপ্টটা প্রথম কে নিয়ে এসছে তাহলে কি দণ্ডির কথা বলবো নাকি প্রথমে বামনের কথা? দণ্ডির কথা বলবে, কিন্তু যদি প্রশ্নটা এরকম হয় যে রীতিবাদের সচেতন ভাবে পূর্ণাঙ্গ আলোচনার কাণ্ডারি আমরা কাকে মনে করি, তাহলে অবশ্যই বামন হবে। আচ্ছা আর স্যার বলছি দণ্ডি কি? বলো, কি বলছো? হ্যালো স্যার। বলো। স্যার বলছি দণ্ডি কি কোথাও এই রীতিটাকে তিনি রীতি শব্দের পরিবর্তে কোথাও মার্গ বলে বলেছেন মানে মার্গ বা মার্গ কথাটা ব্যবহার করেছেন কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু রীতি
শব্দটাই প্রচলন হয়েছে তার সময়। মার্ক বলেছেন, কিছু কিছু ক্ষেত্রে মার্ক কথাটা এসছে তার কথা, কিন্তু রীতি কথাটিকেই আমরা মান্যতা দিয়ে রাখবো। আচ্ছা স্যার, লাস্ট একটা কোশ্চেন ছিল যে কুন্তকের যে ভাবনাটা বক্রোক্তিবাদ, তার ভাবনার সঙ্গে কি পাশ্চাত্য সমালোচক ওয়াল্টার পেটারের ভাবনার কি মিল রয়েছে? কার ভাবনা বলছো? ওয়াল্টার পেটার। এটা আমাকে দেখতে হবে, এটা আমার জানা নেই। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার থ্যাংক ইউ, খুব ভালো বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। নেক্সট সঞ্জীব চন্দ্র বর্মন। হ্যাঁ স্যার, বলছি মৈথিলি রীতিটা কে বললেন? মৈথিলি রীতিটা এনেছেন, বলছি আমি একবার পরপর বলে দিচ্ছি। মৈথিলিটা এনেছেন রাজশেখর। আচ্ছা স্যার। স্যার আর একটা প্রশ্ন ছিল যে বেশিরভাগ অলংকারই কি কেন হচ্ছে কাশ্মীর থেকে উঠে এসেছেন স্যার? আরেকবার বলো। স্যার মানে দেখলে দেখা যায় বিভিন্ন অলংকারিকরা বেশিরভাগই স্যার কাশ্মীর থেকে, মানে কাশ্মীর থেকে বাড়ি তাদের, এটা কেন স্যার? উত্তর ভারত একটা সময়, এই যে বললাম না যে প্রাচীন ভারতবর্ষের কিছু অঞ্চল নির্দিষ্ট হয়ে যেত শিক্ষা বিদ্যা চর্চার কেন্দ্র হিসাবে। উত্তর ভারত প্রথম থেকে দেখবে, মানে তুমি যখন ওই সংস্কৃত, ক্লাসিক্যাল সংস্কৃত, লৌকিক সংস্কৃত, প্রাকৃত ভাষার ওই জায়গাটাও পড়বে ভাষাতত্ত্বে ক্লাসিফিকেশনে, সেখানেও দেখবে